উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাঙানো প্রেম, লিখেছেন সিনথা ইসলাম সীমা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৮। রাতের আধারে আচ্ছন্ন হয়ে পড়েছে ধমনী, সাথে রেখা বেগমের চোখে মুখে আধার নেমে এসেছে। ভয় জবুতবু অবস্থা তার। বারবার আর চোখে পর্যবেক্ষণ করেছে সামনে শটান দেহে দাঁড়িয়ে থাকা কৃষাণকে। আজকে তাকে দেখতে পুরো ভদ্র করে ছেলে মনে হচ্ছে। গোছানো শার্ট, সবগুলো বোতাম লাগানো, হাতে ব্রেসলেটের বদলে স্থান পেয়েছে ঘড়ি, ঘাড় সমান লম্বা চুলে আবৃত হয়েছে, মাথায় আছে টুপি, মুখে হালকা চাপতারি, নাকের নিচে দেখা যাচ্ছে ছোট ছোট গোঁফ। দৃষ্টি শান্ত, তবে গভীরতা অনেক, একেবারে ভদ্রপুরুষ যাকে বলে। অথচ মাত্রই তার ঠান্ডা হুমকিতে পাত্রপক্ষরা দল বেঁধে বেরিয়ে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য ভদ্রমহিলাকে কথা শোনাতে বলেনি। কৃষাণ খানিক এগিয়ে এসে রেখা বেগমের দিকে শান্ত স্বরে বলে, আপনার কি মনে হয়েছিল শাশুড়ি আম্মা? আমাকে সব জায়গা থেকে ব্লক করে আপনি আমার স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন, আর আমি টের পাবো না? এত কেয়ারলেস তো হয়ে আপনার মতো মহিলার কাছে আমার স্ত্রীকে আমানত হিসেবে রেখে গিয়েছি আমি। আসলে আসলে কথা বলতে গিয়ে থেমে গেলেন রেখা বেগম। কৃষণ কিছুক্ষণ ভাবনায় ডুব থেকে রেখা বেগমের স্বামীর উদ্দেশ্যে হাঁক ছুড়ল, শ্বশুরাপ্পা এদিকে আসেন। ভদ্রলোক তৎক্ষণাৎ এগিয়ে আসেন। তখনই শুনতে পান কৃষণের আশ্চর্য কথাবার্তা। শাশুড়ি আমাকে দুটো গালে দুটো কষিয়ে থাপ্পড় দিন, যেন ঘরের প্রতিটি কোণায় থাপ্পড়ের আওয়াজ পৌঁছায়। কৃষাণ আজ অবধি কখনো মুরব্বীদের ওপরে হাত তোলেনি, আর রেখা বেগম যেহেতু মা বয়সী নারী, তার উপরে কোনোভাবে হাত তুলতে না সে। কিন্তু এই মহিলাকে সাহায্য তো করতেই হবে, তাই এই পন্থা বেছে নাই। ভদ্রলোক তার কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছেন। স্ত্রীর পানে একবার চেয়ে আরেকবার চাইলেন। যেখানে তিনি স্ত্রীর মুখের উপরে সামান্য কথাও বলতে পারেন না, সেখানে থাপ্পড় মারবে তিনি? অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি বললে বাবা? বুঝতে পারলাম না। বলছি আপনার স্ত্রী দুগালে কষে দুটো থাপ্পড় মারেন, হাতের ছাপ যেন অবশ্যই বসে। আর যদি না পারেন, তাহলে আপনাকে পাশের ঘরের বিধবা রোজিলা আন্টির সাথে বিয়ে পড়িয়ে দেব। এতে অবশ্য আপনার ভালোই হবে। কি বলেন শ্বশুরাপ্পা? রেখা বেগম চোখ বড় বড় করে তাকান। মানে তার সামনে তার স্বামীর কথা বলেছে এই ছেলে? কি যাতা বলছো তুমি এসব? যাতা নয় শাশুড়ি আম্মা, আপনি জানেন আমি কথার খেলাপ করি না। আন্টির সাথে আমার আগেই কথা হয়েছে। এখন কথা না শুনলে শুধু কাজ সম্পন্ন করব, মানুষজনে চিন্তা করবেন না। পুরো এলাকার ছেলে ফেলে আছে, এক ডাক দিলেই পুরো আয়োজন সমেত বিয়ে সম্পন্ন করে যাবে। চুপসে যান রেখা বেগম, তবে থাপ্পড় খেতেও রাজি নন তিনি। কৃষাণ সিরিয়াস। সে শ্বশুরের হাত ধরে সম্মানের সাথে এগোতে এগোতে বলে, চলেন শ্বশুরাপ্পা, আপনাকে বিয়েটা তাহলে পড়িয়েই দেই। এইটা করে এই মহিলার থেকে মুক্তিও পাবেন আপনি। রোজিনা আন্টি মানুষ ভালো। এই ছেলে, এই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কৃষাণ গ্রাহ্য করল না। রেখা বেগম তড়িৎ হস্তে এগিয়ে আসেন। এই ছেলেকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না, তাই নিজেই পরাজয় বরণ করলেন। আরে আরে থামো, অর্ণার বাপ, তুমি আমারে থাপ্পড় মারো, সমস্যা নেই। থেমে যায় কৃষাণ, ঘুরে তাকাই হাসি মুখে। ভদ্রলোকের হাত ছেড়ে ঠান্ডা কণ্ঠে আদেশ জুড়ে, নিন কাজ সম্পূর্ণ করুন শ্বশুরাব্বা, যেভাবে বলেছি সেভাবেই দিবেন কিন্তু। কৃষাণের কথায় স্ত্রীর দিকে তাকান তিনি। বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, পরপর শব্দ করে চর বসান স্ত্রীর গালে। রেখা বেগম প্রায় নুয়ে পড়েছেন। এর মাঝে আলে কালে থাপিয়ে চর খেলেন। স্বামীর বলিষ্ঠ হাতে বর্বর দুটো চর খেয়ে মাথা শুদ্ধ ভনভন করেছে তার। পাশের সোফায় ধপ করে বসে পড়লেন তিনি। ততক্ষণে গাল দুটো লাল হয়ে গিয়েছে। কৃষাণের মায়া হলো না, উল্টো শক্ত কণ্ঠে বললেন, আপনি যদি মহিলা না হতেন, আপনাকে আজকে লাশ পুঁতে দিতাম আমি। বাবা ও বুঝতে পারেনি, ক্ষমা করে দাও ওকে। ঠিকমতো বউ শাসন করতে না পারলে একেবারে এসে আপনাকে কোনো ধুলায় খাওয়াবো, বলে দিলাম, মেরুদণ্ডহীন লোক। কথা শেষ করে কটকটিয়ে পায়ে স্থান ত্যাগ করল কৃষাণ। ভদ্রলোক তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তিনি নিজেও জানতেন না আজকের ব্যাপারে। হুমায়রাতের মতো সেও ক্ষণিক আগেই জেনেছে সব। অবশ্য জেনেও কাজ কি? তিনি তো তার স্ত্রীর সাথে পেরে ওঠে না কখনোই। তাকে মানলে তো রেখা বেগম। কৃষাণ ধীর পায়ে এসে কক্ষের সামনে দাঁড়ায়। ক্ষীণ স্বরে ডাকেন, অর্ণা দরজাটা খোল। ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। একটু পর খট করে দরজাটা খুলে বেরিয়ে আসে অর্ণা। কৃষাণকে দেখে মুচকি হাসে, সালাম চুকে ভালো মন্দ জিজ্ঞেস করে। উত্তরে স্বাভাবিকভাবেই জবাব দেয় কৃষাণ। পরপর কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করে কিশোরী। নিঃসন্দেহে কক্ষে প্রবেশ করে কৃষাণ। হুমায়রা তখনও খাটের সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। নিঃশব্দে কক্ষে প্রবেশ করে কৃষাণ এগিয়ে এসে হাঁটু করে বসে স্ত্রীর সামনে। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি বোঝাতে চায়, তবে কোনো প্রতিক্রিয়া না পেয়ে শীতল কণ্ঠে ডাকে, এই হুজুরনি। বহুদিন পর এই অনাকাঙ্ক্ষিত ডাকতে শুনে হৃদয়ের কনিষ্ঠ হয়ে ভালো লাগার স্রোত বয়ে যায় হুমায়রার। তবে অভিমানের কাছে সেই ভালো লাগার ঠাঁই মেলে না। ওভাবেই মুখ গুজে বসে রয় সে। এর মাঝে ফের ভেসে আসে মানুষটার গলা, রেডি হয়ে নে, চলে যাব আমরা। আপনি কেন এসেছেন এখানে? আবার কেন? আমার বউ নিতে। যে যখন নীরব রইল পরিবেশ।
সময় নিয়ে ভেসে আসে রমণীর অভিমানী স্বর, আমি কোথাও যাব না। কৃষাণ ঠোঁট কামড়ে হাসলো, অবলীলায় বলল, না যাওয়ার কোনো অপশান নেই তোর। হয় ইচ্ছাকৃতভাবে রেডি হয়ে যেতে হবে, নয়তো আমার কোলে চড়ে। হুমায়রা আমলে নিল না কথাখানা, ঠাই বসে রইল। তখনই আশমিকতায় তার দেহটা শূন্যে তুলে নিল কৃষাণ। মেয়েটা চমকায়, হকচকায়, তবে অভিমানে মুখ দিয়ে একটু শব্দটিও করে না। কৃষাণের পা চলমান, ওভাবেই রেখা বেগমের কক্ষ হতে বসার রুমে উপস্থিত হলেন সকলে। সামনে দিয়ে হুমায়রাকে রুমে নিয়ে এসে থামে সে। হাত আলগা করে কোল থেকে নামায় মেয়েটাকে, বলে, বোরকা পরে তাড়াতাড়ি, নয়তো এভাবে নিয়ে যাব কিন্তু। হুমায়রার নাকের পাটা বারবার ফুলে ফুলে উঠেছে, যে কোনো সময় অশ্রুধারা বাত ভেঙে ঢেলে পড়বে বোধহয়। সে বিরক্তি নিয়ে আলমারি খোলে, পরপর বোরকা পরে মিনিট পাঁচেকের মধ্যেই নিজেকে পর্দায় আবৃত করে নেয়। কৃষাণ এগিয়ে এসে ওর হাতটা ধরতে নাই, অমনি পিছিয়ে যায় মেয়েটা। শান্ত দৃষ্টিতে সে দৃশ্য দেখে মানব, এরপর আর জোর করে না, পা বাড়ায় সামনের দিকে। হুমায়রাও চুপচাপ হেঁটে চলে পিছু পিছু। বাইরে স্ট্যান্ড করা কৃষাণের বাইকটা দেখতেই পুরো কুঁচকে গেল হুমায়রার। আরেকবার যে বন্ধুর বাইকটা নিয়ে এই বাড়িতে এসেছিল, সেই বাইকটা এটা। মেয়েটার মনে প্রশ্ন জাগে, তার মানে কি উনি এতদিন বন্ধুদের সাথেই ছিল? প্রশ্নটা মনের মধ্যে চেপে রেখে তিরুক্তি না করে বাইকে উঠে পড়ে। কৃষাণকে না ধরে এক হাতে শক্ত করে বাইক ধরতে উদ্যত হয়। সেই দৃশ্য ভিউ মিররে লক্ষ্য করে তাৎক্ষণিক হুমায়রার হাতখানা ধরে ফেলল কৃষাণ। পরপর নিজের কোমরে জড়িয়ে নেয় সেই হাত দিয়ে। মানুষটার হাতের শক্ত বাঁধন থেকে হাত ছাড়াতে পারছে না হুমায়রা। ব্যর্থ শ্বাস ফেলার মাঝে শুনতে পায় একটা ভারী স্বর, হাজার জেদ দেখাবি মেনে নেব, তবে যেই জেদে তোর ক্ষতি ডেকে আনি সেই জেদ দেখাবি না দ্বিতীয়বার। কেননা তোর মাঝে আমার আমিটা বেঁচে থাকি, নিজে ক্ষতি করার চেষ্টা করলে জানে মেরে ফেলবো একদম। মাথায় টুপি পড়েছে শুধুই, গাড়তারামি এখনো আগের মতোই রয়ে গেছে বখাটে পুরুষ। মনে মনে বিড়বিড় করলো হুমায়রা, অতঃপর ভেতরে জেদ দমিয়ে রেখে মুখে কুলু পেটে চলল বাকি রাস্তা। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর কুমিল্লা থেকে ঢাকার এই দীর্ঘপথ শেষ করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো কৃষাণ। উত্তরের একটি দোতলা বাড়ির গেটে পেরিয়ে ঢুকলো তার বাইকটি। বাড়িটা দেখতে বেশ শৌখিন, সঙ্গে একটা কৃষ্ণচূড়া গাছ বাড়িটির ছাদ ছুঁয়েছে। চারিপাশে ঝলমান সোডিয়ামের কৃত্রিম আলোয় সেই দৃশ্য মুগ্ধনয়নে দেখতে দেখতে বাইক থেকে নামলো হুমায়রা। ভালোভাবে অচেনা জায়গাটায় সর্বত্র নজর বুলাতে লাগলো। এর মাঝে বাইক পার করে তার সামনে এসে হাত বাড়িয়ে দিল কৃষাণ। এবারও তাকে উপেক্ষা করলো রমণী। মানুষটা বোধহয় এরকম কিছুই আশা করেছিল, তাই তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, বরং পথ দেখিয়ে দিল। পথ অনুসরণ করে পা বাড়ায় সে, তবে সিঁড়ি অতিক্রম করতে যে বিপত্তি ঘটে। মাত্র 2টো সিঁড়ি পেরিয়েই 3 নাম্বার সিঁড়িতে পা রাখতে যাবে, তখনই বোরকার সাথে পা আটকে নাই। অমনি পাশ থেকে একজোড়া বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে তার হেলে পড়া শরীরটাকে। হুমায়রার বিরক্তি হয় নিজের প্রতি। খোদার দুনিয়ায় ঠিকমতো একটু রাগ দেখাতে পারে না বেচারি। সব ঝামেলায় যে আঁচড়ে পড়ে তার রাগের বিপক্ষে। প্রকৃতিও যেন মেনে নিতে পারছে না ওদের দূরত্ব। মেয়েটা বিরক্তির শ্বাস ফেলল, নিজেকে ছাড়াতে নিবে। এর আগে কোনোরূপ কথাবার্তাহীন তাকে এবারেও কোলে তুলে নেয় কৃষাণ। চটপটিও ওঠে সে। রাগেশ্বরে কণ্ঠনালী ভেদ করে বাইরে বেরোনোর আগে শুনতে পায় মানুষটার নিষেধাজ্ঞা। মানুষ আছে এখানে। দোতলায় সবগুলো রুম অতিক্রম করে একেবারে কর্নারের রুমে এসে থামল কৃষাণ। পকেট থেকে চাবি বের করে দরজা খুলতেই গটগটে পায়ে অন্ধকার রুমেই ঢুকে পড়ল হুমায়রা। জানালার টাই গ্লাস খোলা থাকায় হালকা রূপালি আলো এসে রুমে প্রবেশ করেছে। সেই আলোর রুমের মধ্যে শুধু একটা নর্মাল খাট আবিষ্কার করলো। বোরকা খুলে খাটের মাথায় রাখে সে, পরপর খিটখিটে মেজাজে বলে ওঠে, খোদার দুনিয়ায় আমার কোনো মূল্যই নেই বোধহয়। যে যেভাবে পারবে আচরণ করবে, যখন ইচ্ছে কাছে টানবে, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবে। আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, সবার ইচ্ছে অনিচ্ছাতেই চলতে হবে আমাকে। আমাকে মানুষই মনে হয় না কারো। বলতে বলতে বিছানায় এক পাশে বসে পূর্বের ন্যায় হাঁটুতে মুখ গুজে দিল। সবকিছু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে কৃষাণ। পৃষ্ঠে কিছুই বলে না, দরজা লক করে ধীর পায়ে এগিয়ে আসে স্ত্রীর নিকট। নিঃশব্দে পাশে বসে হিমশীতল কণ্ঠে বলে, তারপর? হুমায়রার প্রত্যুত্তর করে না, ওভাবে আরেকটু দূরে সরে বসে। কৃষাণও এগিয়ে বসে, ফের একই স্বরে জানতে চাই, কিরে বউ, চুপ হয়ে গেলি কেন? যত অভিযোগ অভিমান আছে ঝেড়ে ফেল, আমি সবটুকু মেনে নিতে প্রস্তুত। এবারও কোনোরূপ সাড়া মেলে না, বরং আগের মতোই দূরে সরে যায় রমণী। কৃষাণও একই কাণ্ড ঘটায়। এভাবে পেঁচাতে পেঁচাতে একেবারে খাটের অপর প্রান্তে চলে আসে দুজন। হুমায়রার সেদিকে খেয়াল নেই, হাঁটুতে মুখ গুজে দিদাই ব্যাপারটা বুঝতে সক্ষম হয়নি সে। মানুষটার সান্নিধ্য কোনো কিছু না ভেবেই এবারও পিছিয়ে গেল। অমনি দেহখানা বিছানায় বাহিরে পড়তে নিলেই তাৎক্ষণিক কৃষাণের পুরুষালী হাত টান মেরে এক টানায় নিয়ে আসে তাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটাকে শুইয়ে দিয়ে তার উপরে ছোঁয়া হয়। আকস্মিক ঘটনায় কিছুটা ভরকে যায় হুমায়রা। থতমত খাওয়া দৃষ্টিতে তাকায় মানুষটার পানে। তার প্রতিক্রিয়া দেখে না চাইতেও ঠোঁট কামড়ে হেসে ফেলে কৃষাণ, বলে, আরেকটু হলেই এখন ফ্লোরে চিত হয়ে পড়ে থাকতেন মহারানী।
স্বামীর থেকে দূরত্ব বাড়লেও এমনই হয়। এই পর্যায়ে এসে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না হুমায়রা। রাগে দুঃখে শব্দহীনে ডুকরে কেঁদে দিল। এই প্রথম হুমায়রাকে এভাবে সরাসরি কাঁদতে দেখল কৃষাণ। ছেলেটার মনে হলো কণ্ডনরত অবস্থায় মেয়েটাকে আরো মাতাল করা সুন্দর লাগে। লালিত চোখ মুখ খিচে রাখা, ওপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে রেখেছে, ক্ষণে ক্ষণে নাকের পাটা ফুলে উঠেছে। সবকিছু মিলিয়ে এক অন্যরকম মায়াবী লাগছে মেয়েটাকে। এর মাঝেই কান্নার গতি কমে হুমায়রার। অশ্রুসিক্ত নয়ন মেলে তাকায় সে। কান্না ভেজা কণ্ঠেই থেমে থেমে বলে, আমি অনেক খারাপ। আমাকে কষ্ট দিলেই শুধু ভালো লাগে আপনার। এবারও বোধহয় এই জন্যই ফিরেছেন। আবারও একদিন বলা কোয়া ছাড়াই আমাকে ফেলে চলে যা। কথা শেষ করতে পারল না মেয়েটা। একজোড়া শুষ্ক ঠোঁট এসে তার ঠোঁট জোড়া দখল করে নিল। হুট করেই, একদম হুট করে ঘটনাটা ঘটে গেল। সেকেন্ডের জন্য ভূমিকম্পের নাই কেঁপে উঠল রমণীর লতানো দেহখানা। জবান বন্ধ হলো নিমিষেই। স্বামীর খোঁচাখুচির দাঁড়ির স্পর্শ গাল ছুতেই হাত পেয়ে আপনা আপনি খামচি ধরল মানুষটার পিঠ। কিছুক্ষণের মধ্যেই ওমায়রাকে ছেড়ে দিল কৃষাণ। পরপর কানের কাছে মুখ দিয়ে অনুতপ্ত স্বরে বলল, সরি বউ, আর কখনো ছেড়ে যাব না। এবারের মতো ক্ষমা করে দে এই অধমকে, কথা দিচ্ছি। এ দেহে প্রাণ থাকতে আমার এই প্রাণ পাখিটাকে আর কখনো দুঃখ ছুতে পারবে না। শান্ত হয়ে রয় হুমায়রারা। কোনো প্রকার শব্দ করে না, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকোনা। ফের শুনতে পায় মানুষটার কাতর স্বর, এই প্রাণ পাখি, সরি তোরে গলি যাবো, কথা বল না একটু, অস্থির লাগছে তো। পুরো 6 মাসে যে একবারও কথা বলেনি, তখন অস্থির লাগেনি? মেয়েটার মুখের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল কৃষাণ। কিছুক্ষণ তার টলমল চোখে চেয়ে থেকে বলে, তুই জানিস কতটা অসহ্য রকম ছিল এই 6 মাসের এক একটা দিন? বলেছিলেন আমায়? খুঁজেই তো নেননি আমায়। জীবনে যে কতটা কঠিন হতে পারে এই 6টা মাস, তা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। প্রথম 2-1 মাস পুরো ভব করে হয়েছিলাম। কোনো কিছুর সাথে খাপ খাইয়ে উঠতে পারছিলাম না। না ছিল কোনো কাজের অভিজ্ঞতা, না ছিল কোনো টাকা। ভালো কাজের সন্ধানে গেলেই টাকার প্রয়োজন, আর অন্যান্য কাজ আমার দ্বারা হয়ে উঠত না। তবুও প্রায় এক মাসেরই কাছাকাছি হবে, একটা মোবাইলের শোরুমে কাজ করেছিলাম। তবে কোনো টাকা মেলেনি। তারা কাজ শিখিয়েছে, পরবর্তীতে আমি কাজ করেছি, দোকানেই থেকেছি। এইভাবেই 1 মাস কেটে যেতে যেতে তবুও আমার বেতন ধরা হয়নি। এইদিকে সব কিছু ম্যানেজ করে তোকে আনতে হলে আমার যত তাড়াতাড়ি সম্ভব টাকা প্রয়োজন, তাই এই কাজ ছেড়ে দিই। তারপর একটা গার্মেন্টসে চাকরি হয়। সেখানে প্রথম প্রথম কাজ শিখতে গিয়েও ওইখানকার লোকেরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতো আমায়। মেজাজ খারাপ হয়ে যায়। তুই তো চিনিসই আমায়, বেশি দিন সহ্য হয়নি ওসব। একদিন ওদের মুখের উপরে জবাব দিয়ে সেখান থেকেও চলে আসি। এভাবে কোনো কিছুর সাথে নিজেকে মানাতে না পেরে পুরো দিশাহারা অবস্থা হয়ে থাকে আমার। থাকা খাওয়ার চিন্তা তো আছেই। কয়েকটা ছেলের সাথে একটা ব্যাচেলার রুমে থাকতাম, তবুও ভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হতো। ঠিকমতো খাবারটাও মিলত না। অতঃপর একটা সময় পা রাখি আল্লাহর ঘরে, ওনার কাছে সাহায্য চাইতে শুরু করি। আলহামদুলিল্লাহ, একদিনের মধ্যে একটা রেস্টুরেন্টে কাজ পাই। খাওয়া দাওয়া সেখানেই হতো। প্রতি সপ্তাহে তোর মামনির কাছে টাকা পাঠাইতাম। এত কিছুর ভিড়েও সেটা কখনো মিস করিনি। রাস্তাঘাটে হেল্পারে কাজ করে হলেও এখানে আসার পর থেকে সপ্তাহে সপ্তাহে সেই টাকা পাঠানো হতো। মাস শেষ হয়, তবে মাস শেষে তোর মামনির কাছে পাঠানো টাকা কেটে যে টাকা হাতে আসতো, সেটা দিয়ে রুম ভাড়া দিলেই শেষ টাকা। পুনরায় চিন্তায় পড়ে যাই, তবে আল্লাহর কাছে প্রার্থনা করা কখনো ছাড়িনি। এভাবেই চলে যায় 2.5 মাসের মতো। হঠাৎ করে একদিন আমার রুমে এসে উপস্থিত হয় আমার বন্ধুরা। আমার 2টো সিম ছিল, যে সিমের নাম্বার সবার কাছে ছিল সেটা বন্ধ করে রেখেছিলাম। ওরা কিভাবে আমাকে খুঁজে বের করেছে আমি নিজেও বলতে পারবো না। ওরা আসার পর আমার ভবঘুরে জীবনের সমাপ্তি হয়। 4 বন্ধু মিলে অনেক চেষ্টার পর প্ল্যান করি ক্যাফে খোলার, তবে টাকা ছাড়া এটাও সম্ভব নয়। এবেলায় টাকা আমাকে আটকে রাখতে পারেনি, কারণ আমার বন্ধুরা আমার সাথে ছিল। আমার অজান্তেই সাইফুল ওর বাইকটা বিক্রি করে দেয়। রবি ও অভি লোনের ব্যবস্থা করে এনে আমার হাতে টাকা ধরিয়ে দেয়। আমি হতবাক হয়ে থাকি বন্ধুদের কাণ্ডে। অবশেষে একদিন ক্যাফে খুলে ফেলি এবং আল্লাহর রহমতে 1 মাসের মধ্যে সেই ক্যাফে ভালোই উন্নত হয়। আস্তে আস্তে ক্যাফের অগ্রগতির সাথে সাথে লোন শেষ করে ফেলি। রবির সাহায্য নিয়ে সাইফুলের বাইকটাও ফিরিয়ে আনি। ভাগ্যিস যার কাছে বাইকটা বিক্রি করেছিল সেই ছেলেটা ভালো ছিল। তারপর এই রুমটা ভাড়া নেই, একটা খাট কিনি। ভেবেছিলাম আরও কিছু কিনে এই মাসের শেষেই তোকে নিয়ে আসবো। তবে তোর মামনি এর আগে বিশ্বাসঘাতকতা করে ফেললো। উনি যদি মহিলা না হতো, ওনাকে ঠিক খতম করে ফেলতাম আজকে। আপনি কি আগে থেকে মামনির সম্পর্কে সব জানতেন? আর আপনি কি এখনো মারামারি করেন? প্রথম যেদিন তোকে আনতে ও বাড়িতে গিয়েছিলাম সেই দিনে আন্দাজ করতে পেরেছিলাম। পরে খবর নিয়ে সব জেনেছি। আর মারামারি এখন আর ভবিষ্যতে কি? আমার কলিজা কেউ হাত দিলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি, সেটা যখনই হোক। পৃষ্ঠে খানিক নীরব থাকে। হুমায়রা অভিমানী কণ্ঠে প্রশ্ন ছুড়ে, মামুনির সাথে তো আপনার যোগাযোগ ছিলই, তাহলে আমার সাথে কেন একটাবারও কথা বলেননি? ওরে পাগলি রে, তোর সাথে কথা বললে তুই কাঁদতি, পরিস্থিতি না বুঝে আবদার ছুড়ে বসতি তোকে নিয়ে আসার। বলতি পরিস্থিতি যেমনই হোক তুই সব মানিয়ে নিবি।
আমি জানি তুই মানতে পারতি, 3 বেলা খাবার না পেলেও কিছু বলতি না, কিন্তু ঘরে ফিরে তোর অনাহারি মুখখানা দেখার সহ্য ক্ষমতা আমার হয়নি। তখন আমি নিজেকে কিভাবে সামলাতাম বল? সব দিক ভেবেই আমি যোগাযোগ বিচ্ছিন্ন করেছি। আর এদিকে শুধু তোরই কষ্ট হয়েছে, আমার হয়নি। আপনার কষ্ট হলেই কি? আপনি তো সব কষ্ট সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দেন, এমনকি গোটা আমিটাকেও। তুই তো সিগারেটের থেকেও ভয়ানক নেশারে প্রাণ পাখি। তোকে বোলানোর শান্তি কোনো নেশাতে আছে? তুই নামক নেশাতে যে আমি চির আসক্ত। এক একটা বাক্য মন জুড়ে অদ্ভুত শিহরণ জাগাই হুমায়রার। ভেতরে দলা পাকায় ভালোবাসার অনুভূতিরা। এর মাঝে ফের কর্ণপাত হয় মানুষটার গলা। রাগ কমেছে মহারানী? মেয়েটার দৃষ্টি এলোমেলো হয়। কৃষাণ এমন সহজ স্বীকারোক্তিতে আড়ষ্টবদন নুইয়ে নেয় তাৎক্ষণিক। সেই দৃশ্য নিরীক্ষণে করে হাসে কৃষাণ, বলে, আর হ্যাঁ, কেবল তোকে ছুপ বলে গত 5 মাস যাবৎ এই ঠোরচোড়ায় কোনোরূপ অপবিত্র জিনিস ছুঁয়েও দেখেনি। সুতরাং এখন ঠোঁটের মালকিন কোনো বিড়িখোর নেশাকর নয়, একেবারে ভদ্র পুরুষ। একটু থেমে বলে, অতটাও ভালো হতে পারিনি। তুই হয়তো বা আলেম হাফেজা অথবা হুজুর স্বামী চেয়েছিলি, তবে ওসব হতে পারিনি। শুধুমাত্র নামাজটুকু পড়তে পারি, আর বাকি সব না হয় তুই শিখিয়ে দিস, চলবে তো? অত্যাধিক বিস্ময়ে আবির্ভূত হলো হুমায়রা। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ধীরে ধীরে স্বামীর গলায় জড়িয়ে ধরে মিহিসরে বলে, আপনাকে কে বলেছে আমি আলেম হাফেজা হুজুর জীবনসঙ্গী চেয়েছি? আমি সবসময় একজন দিনদার স্বামী চেয়েছি। আপনাকে দিয়েই বেশ চলবে আমার। কৃষাণ তৃপ্তিময় হাসে। ঠোঁট ছোঁয়ায় স্ত্রীর কপালে, পরপর গালে নাকে থুতনিতে ঠোঁটে একে একে সমস্ত মুখশ্রীতে ভালোবাসার বর্ষণ বইয়ে দেয়। কানের কাছেও মুখ চুমো খায়, ফিসফিস করে বলে, ভালোবাসি বউ, বড্ড বাড়াবাড়ি রকমের ভালোবাসি। বলে হুমায়রার হাত দুটো শক্ত করে মুঠে পড়ে নেয়। তারপর মুখ ডুবিয়ে দেয় গলদেশে। মেয়েটা শিউরে ওঠে। মুহূর্তেই মানুষটার ছোঁয়ায় ভিজে ওঠে ক্রীবাদেশ। ভিতরে শুরু হয় তোলপাড়। হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে বক্ষ। কৃষাণ থেমে নেই। ধীরে ধীরে হুমায়রার মাঝে আরও গভীরভাবে মত্ত হয়ে ওঠে। গভীর হয় তার ছোঁয়া। সেই গভীরতা সামলাতে বেগ পোয়াতে হয় হুমায়রাকে। একটা সময় পরম আবেশে সৈনাই স্বামী নামক পুরুষটির উন্মাদনা। চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা সুখের নোনাজল। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সিক্ত হয় প্রিয় পুরুষের ভালোবাসার পরশে। অতঃপর রজনীর বুকে একত্র হয় দুটি দেহ। রঙিন হৃদয় হয় মিলনের মধুময় চোয়ায়। লেখা হয় আরেকটি প্রেমের পবিত্র পূর্ণতা, যার নামকরণ করা হয় হৃদয় রাঙানো প্রেম। ধরনের বুকে আজানের মিষ্টি ধ্বনি ছড়িয়ে পড়তে ঘুম হালকা হয়ে এলো কৃষাণের। আজানের সাথে ঘুম ভেঙে যাওয়ার এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। সময় নিয়ে বদ্ধ আগে চবল মেলে তাকালো সে। ঘরময় অবচা আলোয় নিচের বুকে আবিষ্কার করলো একটা নরম দেহ, যা পুরো আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে তাকে, যেন ছেড়ে দিলে কোথাও পালিয়ে যাবে। দুনিয়ার সকল সুখ শান্তি এখানেই খুঁজে নিয়েছে দেহের মালকিন। দৃশ্যখানা কিছুক্ষণ মনোযোগ নিয়ে নিরীক্ষণ করলো কৃষাণ। সূক্ষ্ম হাসি ফুটল তার ঠোঁটে। পরপর কিছুটা ঝুঁকে ক্ষীণস্বরে ডেকে উঠল, এই হুজুরনি। ঘুমছড়ানো কণ্ঠে উত্তর করল হুমায়রা। আজানের সুরে তারও কর্ণকহরে পৌঁছিয়েছে। তবে শরীরে দুর্বলতা আর ঘুমানোর তাড়নায় চোখ মেলে ইচ্ছে হচ্ছিল না। মানুষটার কণ্ঠ শুনে এবেলায় এসে ভারী চোখের পাতায় পিটপিট করে খুলল সে। কৃষাণের লোমশ যুক্ত নগ্ন বুকে চোখ গেল তাৎক্ষণিক। অমনি মনে পড়ল রাতে মানুষটার করা পাগলামির কথা। সাথে সাথে কপালদয়ে লালাব আভা ছড়িয়ে পড়ল মেয়েটার। লাজে আটটাই করে উঠল মন। চোখ বুজে এলো আপনা আপনি। কতক্ষণ এভাবেই কাটল। একটা সময় কৃষাণের কোনো সারা শব্দ না পেয়ে গতি ধীরিতে মাথা তুলে তাকালো হুমায়রা। অমনি চোখাচোখি হলো দুজনের। মেয়েটা খানিক চমকালো। এর মাঝে ভেসে এলো মানুষটার ঠান্ডা কণ্ঠ, আসসালামু আলাইকুম মহারানী, ঘুম হয়েছে আপনার? মেয়েটা ঘুমিয়েছে ঘণ্টাখানেক হবে কিনা সন্দেহ, অথচ তার ঘুম হারাম করা ব্যক্তি কি সুন্দর করে জিজ্ঞেস করেছে ঘুম হয়েছে কিনা। হুমায়রা প্রথমে সালামের জবাব নিল, পরপর মিহিসরে বলল, হুম, তাহলে এবার নামাজের জন্য যাওয়া যাক। হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ল হুমায়রা। অতঃপর বিছানা ছেড়ে মাটিতে ভর দিতেই শরীরে চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ মুখ খিঁচে নিল, শরীরটা খানিক তুলে উঠল। ব্যাপারটা লক্ষ্য করলো কৃষাণ। পরপর হুমায়রাকে কিছু বুঝতে না দিয়ে তার ছোট্ট দেহটা দুহাতে আজলাই নিল সে। বিলম্বহীনতা হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। আসমিক কাণ্ডে হকচকিত হুমায়রা তাৎক্ষণিক মানুষটার গলা জড়িয়ে ধরল। তাকালো চোখ বড় বড় করে। কিছু বলতে নিবে তখনই শুনতে পেল প্রত্যাশিত কিছু বাক্য। এতটাও নাজুক হওয়ার কি খুব বেশি দরকার ছিল? এখন এই নাজুক পাতিতে আমার অবাধ্য বিচরণ নিয়ম করে সামাল দিতে পারবি তো? মেয়েটার গা যেন প্রায় শিউরে উঠল মানুষটার কথায়। নজর নামিয়ে নিল তাৎক্ষণিক। কোনটায় মিয়ে গিয়ে মুখ লুকালো স্বামীর বক্ষ প্রাঙ্গণে। পৃষ্ঠে কোনোরূপ শব্দ উচ্চারণ করতে সক্ষম হলো না আর। ওর কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসল কৃষাণ। শাওয়ার নিয়ে একেবারে অজু করে ওয়াশরুম থেকে বের হলো কৃষাণ ও হুমায়রা। খাটের মাথায় একটা শপিং ব্যাগে জায়নামাজ দেখা যাচ্ছে, সাথে আরও কয়েকটা শপিং। এ তাদের দুজনের জামা কাপড়।
রাতের বেলা অত কিছু খেয়াল করেনি হুমায়রা। সে এগিয়ে গিয়ে জায়নামাজের ব্যাগটা হাতে নেয়। সেখান থেকে দুটো জায়নামাজ এনে বিছিয়ে দেয় ফ্লোরে। কৃষাণ টুপি পরে এসে দাঁড়ায় একটাতে, অপরটাতে দাঁড়ায় হুমায়রা। মেয়েটা আর চোখে এক পলক তাকায় মানুষটার দিকে। দেখতে পাই তার দোয়া ও ধৈর্যের ফল। অবশেষে আল্লাহর তার দোয়া কবুল হলো। স্বামীর জায়নামাজের পাশাপাশি সালাত আদায়ের সৌভাগ্য হলো তার। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয় সে। শুকরিয়া জানায় তার রবের নিকট। পরপর সালাত শুরু করে। কৃষাণের নামাজ আগে শেষ হয়ে গিয়েছে। জায়নামাজে বসে মনোযোগ সহকারে হুমায়রাকে দেখতে ব্যস্ত সে। হুমায়রার তখন নামাজ শেষ করে মোনাজাত ধরেছে। সময় নিয়ে মোনাজাত শেষ করে সে তাৎক্ষণিক তার কোলের ওপরে শুয়ে পড়ে কৃষাণ। মেয়েটা খানিক ভরকে যায়, কণ্ঠনালী চিরে বেরিয়ে আসে অস্পষ্ট আর্তনাদ। ইমা কি করছেন? প্রশ্ন নয়। কতদিন ধরে এখানটায় ঘুমানো হয় না। কথা না বলে চুলে হাত বুলিয়ে দে। বিলম্বহীন চুলের মাঝে হাত রাখে হুমায়রা, ঠোঁট কামড়ে বলে, একসময় একজন বখাটে পুরুষ তার চুলে হাত দিলে মোটেও পছন্দ করতো না, খুন করার দৃষ্টিতে তাকাতো। চোখ বন্ধ করে কিঞ্চিত হাসে কৃষাণ, উত্তরে বলে, কোনো একটা মায়াবিনীর মায়াভরা চাহনিতে ওই পুরুষটি খুন হয়েছে সেই কবে কখন। ওই মায়ের যে তার দাফন হয় নিয়ম করে এখন। পুরুষটি তার স্ত্রীকে বলেছিল তার থেকে 3 মাইল দূরত্বে থাকতে, অথচ স্ত্রী নামক সেই বোকা নারীটি তো জানতই না। সে সামান্য দূরত্ব বাড়লে পুরুষটি ঝলসে যেত আড়ালে। তাকে তো বলেনি কেউ। সে কি পুরুষটির চোখের দিকে তাকায়নি? তাকালেই তো চোখ রাঙাতো। কৃষাণ এবার খানিক শব্দ করে হেসে বলে, আচ্ছা বাবা, মানলাম ভুল ওই পুরুষটিরই ছিল, কিন্তু এখন তো সে নিজেকে শুধরে নিয়েছে। আগের পুরুষটির থেকে ভালো তো। আগের পুরুষটিও ততটা মন্দ ছিল না, শুধু একটু বখাটে ছিল এই যা। তবে এখনকার সে একটু বেশিই ভালো। সময় নিয়ে উত্তর করলো হুমায়রা। জবাবে কৃষাণ পটাপট বলে উঠল, তাহলে এখন থেকে তাকে একটা চুমু দেওয়া হোক। একটা চুমু তো নিশ্চয়ই পাও না সে। মেয়েটা থতমত খায়, চোখ বড় বড় করে তাকায় মানুষটার প্রাণে। কিষাণের চোখ তখনও বন্ধ, চুলে হাত বুলালে পরম আবেশে উপভোগ করে সে। ফের ঠোঁট নেড়ে বলে, স্ত্রীর ভালোবাসা পাওয়া কিন্তু স্বামীর হক। ফটাফট চুমুটা খেয়ে নেন ওজনই, নয়তো। কথার মাঝে কপালে কালো নরম ঠোঁটের স্পর্শ পেয়ে থেমে গেল কৃষাণ। প্রথমবারই স্পর্শে ভেতরটা কেমন যেন অদ্ভুত শিহরিত হলো। এক পশলা বৃষ্টির নাই ভালো লাগাটা আষ্টে পড়ল হৃদয়ে। কিছুক্ষণ নীরবতা বহমান রইল কক্ষ জুড়ে। সহসা কিছু একটা মনে পড়তেই তরাক দৃষ্টিতে চোখ খুলল কৃষাণ। ব্যস্ত সুরে বলল, কোরআন তিলাওয়াত করবি না? এনেছেন? সোজা হয়ে বসল কৃষাণ। পরপর এগুলো দেওয়ালের তাকের দিকে আলতো করে সেখানে রাখা কোরআন শরীফটা হাতে নিল। ঘরের জন্য সর্বপ্রথম এই পবিত্র গ্রন্থটি এনেছিল সে। তারপর বাদবাকি সবকিছু এনেছে। হুমায়রার বিস্ময় দৃষ্টি কৃষাণের এগিয়ে আসা পদচকুলে নিবদ্ধ। তার তাকিয়ে থাকার মাঝে সামনে এসে বসল মানুষ। তার হাতে পবিত্র গ্রন্থটি দিয়ে বলল, এই নে আমার পবিত্র নারীর ঘর। এই পবিত্র বস্তুহীন একেবারে বেমানান, তাই সর্বপ্রথম এটাই ঘরে এনেছি। হুমায়রার ঠোঁটে মুচকি হাসি ফুটল। আগ্রহ নিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি শিখবেন না কোরআন তেলাওয়াত? শুরু থেকে শেখার জন্য যা যা প্রয়োজন সব আজকে নিয়ে আসবো। ইনশাল্লাহ আগামীকাল থেকে শিখব। হুমায়রা প্রয়োজনীয় দোয়া দরুদ পাঠ করে কোরআন খোলে। আরবি ও বাংলা উচ্চারণ সহ একটা নুরানি কোরআন সে পড়া শুরু করে, আর কৃষাণ তা মনোযোগ সহকারে শোনে। 6 মাসের ভারী পেট নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে ইকরা। মাত্র নামাজ ও কোরআন তেলাওয়াত করে উঠেছে সে। ওমর মসজিদ থেকে এখনো ফিরেনি। আজকাল প্রায় সময়ই বিষণ্ণতায় কাটে তার। ওমর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বিষণ্ণতা তেমন একটা গ্রাস করতে পারে না। সে খানিকের জন্য বাইরে গেলেই মলিন মুখ নিয়ে ভাবনায় ডুব দেয় মেয়েটা। মায়ের সাথে কথা হয় না, দেখা হয় না বহুদিন। সাথে প্রিয় সখী ও ভাইয়েরও কোনো খোঁজ পায়নি আজও। কৃষাণের নাম্বার সবসময় বন্ধ পাই, শতবার চেষ্টার পরেও উত্তর একটাই আসে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জিনিয়ার প্রতি মনটা ভয়ানক বেশি আছে। তাকে সামনাসামনি পেয়ে কিছু কথা শোনালে হয়তো একটু শান্তি পেত, কিন্তু সেও উপায় নেই। মায়ের প্রতি থাকা অভিমানের পাহাড় ভেঙেও বাড়িতে পা রাখতে পারছে না। যেদিন তার সখীকে ফিরিয়ে আনতে পারবে সেই দিনই সে বাড়িতে পা রাখবে। কি থেকে কি হয়ে গেল তার পরিবারটা, ভাবতে কান্না পেল মেয়েটার। চোখে পানি নিয়ে গাল বেয়ে পড়ার আগেই শুনতে পায় স্বামীর স্বর। বারান্দায় দাঁড়িয়ে একলা একলা কি করছেন ইকরা বিবি? তড়িঘড়ি করে চোখ মুছে মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। ঘুরে তাকায় হাসি মুখে, জবাবে বলে, এমনি একটু বাতাস খেয়ে মনটা হালকা করছিলাম। মনটা আবার ভারী হলো কেন? আরে ওটা তো কথার কথা। মানুষ বলে না বাতাস খেয়ে হালকা হলাম। ধীর পায়ে রুমের ভেতরে আস্তে আস্তে বলল ইকরা, অথচ তার কথাটা মোটেও আমলে নিল না ওমর। বলল, কথার কথা আবার কি? কথা তো কথাই, আবার ও বাড়ির কথা মনে পড়ে মন খারাপ করছেন? এই বেলায় চুপসে গেল ইকরা। কিছুক্ষণ চুপ থেকে বলল, মন খারাপ না, এমনিতেই বাড়ির কথা মনে পড়ছিল। এই অবস্থায় তো বেশিরভাগ সময়ই মেয়েরা বাপের বাড়িতেই থাকে, মায়ের আজর যত্ন পায়। আর আমার মা তো জানেও না,
জানাননি আপনি। আর কোনোভাবে কি আমি আপনাকে যত্ন রাখতে সক্ষম হচ্ছি না? এটা কেমন প্রশ্ন করলেন ইমাম সাহেব? আপনার যন্ত্রের কবলে পড়ে দিনে একবারের জন্য রুম থেকে বেরোতেও পারি না আমি। আর আপনি বলছেন আপনি যত্ন করতে সক্ষম হচ্ছেন না? তাহলে বারবার কেন একটা কথাই বলেন? মায়ের আদর যত্নের অভাব কেন বারবার স্মরণে আসে আপনার? নিশ্চয়ই আমার যত্নের সংকটে। হাত দিয়ে কপাল চাপড়ায় মেয়েটা অসহায় স্বরে বলে, আরে আমি ওভাবে বলিনি তো। মায়ের কথা মনে আসলে মায়ের আদর যত্নের কথা এমনিতেই মাথায় আসে। ওমরের নিকট এগিয়ে আসে ইকরা। ফির নিজের ভরা চেহারায় ওমরের দুহাতে রেখে বলে, আপনার যত্নের পরিমাণ আমার চেহারাতেই দেখুন। নারীদের প্রিয় পুরুষ যত্নেও তাদের চেহারাতেই ফুটে ওঠে। আমার চেহারা দেখেছেন? আপনি তো প্রতিদিনই বলেন আমি দিন দিন সুন্দর হচ্ছি। তার পেছনের মূল কারণ আপনার যত্ন ইমাম সাহেব। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার কি মনে হয় আপনার পরিবারের সব কিছু ঠিকঠাক থাকলে আমি আপনাকে এই বাড়িতে থাকতে দিতাম? দিতেন না, মোটেও না। ওখানে বউ বাচ্চা রেখে এখানে আমি চিন্তায় অনাহারের মতো ছটফট করতাম। কথা শুনে হেসে ফেলল ইকরা, হাসলো ওমরও। অতঃপর ইকরা বিষণ্ণতা হারিয়ে গেল নিমেষেই। ধরণীতে তখনও পুরোপুরি আলোর রেখা পৌঁছায়নি। হালকা আলোতে অস্পষ্ট প্রকৃতি, চতুর্দিকে পশু পাখির ডাক বাধিত আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। শহরের বুকে বিরাজ করেছে অদ্ভুত নীরবতা। সকলে এখনো ঘুমের করে মগ্ন। ঘরে মিরর না থাকায় এমনিতেও বোরকা পরে রেডি হচ্ছে হুমায়রা। সামনেই মাথার টুপি পকেটে পরে ভদ্রপুরুষটার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কল করছে কৃষাণ। হুমায়রা রেডি হয়ে তাকে নিজের ক্যাফে দেখানোর জন্য নিয়ে যাবে। বোরকা পরে বরাবরের মতোই ওপরে 7 লেয়ারের নিকাব পরে নিল হুমায়রা। এগিয়ে এসে বলল, চলুন। কৃষাণ চোখ তুলে তাকালো। ফোন পকেটে রাখতে রাখতে হুমায়রার নিকাবের দিকে লক্ষ্য করল। পরপর ঝুঁকে এসে নিকাবে হাত রাখল। খানিক বাকিয়ে থাকা নিকাবটা ঠিকঠাক করে পরিয়ে দিল। কিছুক্ষণ কালো নিকাবের মাঝে মেয়েটার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখজোড়া দেখল। মন কহিনে আবিষ্কার করলো একটা নতুন সত্যি। মেয়েদের নিকাবের মাঝে ভেসে থাকা আঁকিযুগুলো মারাত্মক সুন্দর, একেবারে বর্ণহীন সুন্দর যাকে বলে। হঠাৎ কোনোরূপ বাক্য বিনিময়হীন প্রথম লেয়ারটা হুমায়রার চোখের উপরে নামিয়ে দিল কৃষাণ। এতেও চোখ দুটো পুরোপুরি ঢাকেনি। মেয়েটা ফালফাল চাহনি তখনও বোঝা যাচ্ছে। আরেকটা লেয়ার টেনে দিল সে। এমনিতেই নেত্রযুগল কালো কাপড়ের আড়ালে চলে গেল রমণী। ওবেলায় এসে স্বস্তি পেল মানব। স্ত্রীর মোজা পড়া হাতখানা মুঠোয় পুরে নিয়ে হাঁটা ধরল। শান্তকণ্ঠে প্রশ্ন করল, লেয়ার টেনে দেওয়ার সমস্যা হচ্ছে? হুম, ঠিক আছে। কাপড় অত ভারী না হওয়া খানিকও অস্পষ্ট হলেও সবকিছু দেখতে পাচ্ছে হুমায়রা। সাথে তো তার সবচেয়ে নির্ভরযোগ্য হাত আছেই। এই হাতে হাত রেখে তার চোখ বন্ধ করে নির্ভয়ে চলতে পারে সে। উঠানে পা রাখতেই চমকে গেল হুমায়রা। রক্তলাল কৃষ্ণচূড়ারা যেন প্রলেপে এঁকে দিয়েছে জমিন জোরে। সেই দৃশ্য থেকে পদযুগল থামিয়ে দেয় মেয়েটা। মুগ্ধ কণ্ঠে আওড়ালো, মাশাআল্লাহ। তাকে থামতে দেখে কৃষাণও থেমে যায়। পেছন ফিরতে হুমায়রা আবদার ছড়ে, কিছু ফুল নেই না আমি? এখন এগুলো আমি কোথায় নিয়ে রাখবে? একটু পরেই তো ফিরবো আমরা, তখন নেওয়া যাবে না? এখন চল। বলে পা চালালো। হুমায়রাও কথা না পারিয়ে পা মেলালো। তখনই ফের ভেসে এলো মানুষটার ভরাট স্বর, তোর কি ফুল খুব পছন্দ? অনেক। আপনার পছন্দ না? তবে সব ফুল নয়, কয়েকটা পছন্দ। তার মধ্যে সবচেয়ে পছন্দ টিউলিপ। আমিও শুনেছি এই ফুলটা অনেক সুন্দর, তবে দেখিনি এখনো। রবি, অভি ও সাইফুল 3 বন্ধু একসাথে মসজিদ থেকে বেরিয়ে আসলো। ফজরের নামাজটা প্রতিদিনই দেরি করে যায় তাদের। মসজিদে তখন মুসল্লিদের আনাগোনাও থাকে না। অবশ্য এমনিতেও 4-5 জনের বেশি মানুষ কখনোই হয় না। শহরের মসজিদগুলো যেন আজকাল একটু বেশি মুসল্লিদের অভাবে ভোগে। মসজিদে আসার পর থেকে এই পর্যন্ত টুকটাক এতটুকুই পর্যবেক্ষণ করেছে তারা। যদিও মাস কয়েক আগে তাদের ক্ষেত্রেও একই কাণ্ড ঘটিত, কিন্তু কৃষাণের জন্য সে অভ্যাসে আর ধরা রাখা হয়নি। সবগুলোকে জোর করে হলেও নিজের সাথে মসজিদে নিয়ে গিয়েছে সে। অতঃপর এখান থেকেই নিজেদের নামাজ আদায়ের অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রথম কৃষাণের উপরে বিরক্ত হতো। এক ওয়াক্ত পড়লেও আরেক ওয়াক্ত পড়তে চাইতো না, কিন্তু এখন এক ওয়াক্ত বাদ পড়লেই যেন অশান্তি লাগে। সমসাময়িক জেনারেশনের কবলে পড়ে সেদিন সুখ খুঁজতে যেই ছেলেগুলো নেশার জগতে পা রেখেছিল, সেই ছেলেগুলো আজ বুঝতে পারে প্রকৃত সুখী। শান্তি সুখ রবের ধারেই মিলে। আগে মনে হতো কেউ তাদের ভালোবাসে না, শুধু নেশাই তাদের পেশা। আর এখন যেন ভালোবাসার মানুষের অভাব নেই। সকলের কাছে কোনো না কোনো মাধ্যমে প্রিয় হয়ে উঠেছে তারা। আর এখন কেউ দেখলেই নেশাখোর বিড়িখোর বলে ঘৃণার উপাধি দেয় না, বরং পরম স্নেহে আগলে নেয়। পিচঢালা রাস্তার বুকে গর্জন তুলে সাই সাই গতিতে এগিয়ে যাচ্ছে একটি কালো বাইক। বাইকে বসা একজোড়া কপত কপতি নীরবতায় সেই গর্জন যেন আরও প্রকট হয়েছে। ভোরবেলা হওয়ায় পুরো শহর তখন শান্ত। মানব শূন্যতায় ভুগেছে যেন রাস্তার প্রতিটি কোণা। সহসা নীরবতা ছেড়ে ধ্বনিত হলো হুমায়রার রিনরিনের স্বর, মিঠু কোথায়?
সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় এক হাতে হুমায়রাকে ও অন্য হাতে মিঠুকে বাঁধিত, আর কিছুটি সঙ্গে নিয়ে আসেনি কৃষাণ। এরপর থেকে মিঠু সবসময় তার সঙ্গেই থেকেছে। রবিদের সাথে সে ব্যাচেলার রুমটাই থাকতো। সেখানে আপাতত আছে মিঠু। কৃষাণ উত্তর করল, আমার বন্ধুদের কাছে নিয়ে আসবো আজকে। আপনারা যখন বাসা থেকে বেরিয়ে যেতেন তখন ও কোথায় থাকতো? আমাদের সাথে ক্যাফেতে আসতাম। আমার কাছে দিয়ে আসলেই পারতেন। পরদিনই তোর মামি আমার ভোলাটাকে নিয়ে নালায় ফেলে আসতো। মুখটা চুপসে গেল হুমায়রার। অবশ্য কথা মিথ্যে নয়, যেখানে স্বার্থ সারা মানুষ বাঁচতে পারে না সেখানে পোষা প্রাণীতেও দূরের কথা। সে আর কথা পারল না, নির্বিকার চিত্তে আশপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। এর মাঝে শুনতে পেল মানুষটার কণ্ঠ, এই হুজুরনি, তোকে যে তুই করে সম্বোধন করি এতে খারাপ লাগে তোর? সম্বোধন চেঞ্জ করতে হবে? বিভ্রান্তিতে পড়ে গেল হুমায়রা। প্রথম দিকে কৃষাণের তুই সম্বোধনটা খারাপ লাগলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। দাঁতরুণ মানুষটার মুখে অন্য সম্বোধন শুনতে বেমানান লাগে, কিন্তু লোকসমাজে স্ত্রীকে তুই সম্বোধন করাটাও দৃষ্টিকটু। কিছুক্ষণ ভেবেচিন্তে মেয়েটা বিরস কণ্ঠে জবাব দিল, আপনার যেটা ইচ্ছে ডাকুন, তবে তুই শুনতে এখন অন্য আপনার ডাক মুখে বেমানান লাগে। বুঝলাম। ভাবছি এখন থেকে রিমিক্স সম্বোধন করব, যেখানে যেটা প্রয়োজন, কিন্তু পার্সোনালি তুই ইজ ইমপারমানেন্ট। কারণ তোকে তুইতেই সবচেয়ে বেশি আমার 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 লাগে। কিঞ্চিত হাসলো হুমায়রা, অতপর বাকি রাস্তাটা নীরবেই শেষ করলো। একটা দৈনন্দিন ক্যাফের সামনে এসে থামলো বাইক তাদের। বাইক থেকে নেমে দাঁড়ালো হুমায়রা। সামনে তাকাতেই দৃষ্টিগোচর হলো ক্যাফের নেম প্লেট। সেখানে কোটি কোটি অক্ষরে লেখা কেইজ ক্যাফে। মেয়েটার দৃষ্টি কিছুক্ষণ লেখাতেই স্থির রইল। বাইক স্ট্যান্ড করে এগিয়ে এলো কৃষাণ। তার হাতে এক মুঠোয় নিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলল, চল। একটা টেবিলে বসে চুপচাপ ক্যাফের ভেতরটা পর্যবেক্ষণ করছে হুমায়রা। চারপাশে লাইটিং করা, মরিচপাতের ভিন্ন ভিন্ন আলোয় কালারিং হয়ে আছে পুরো ক্যাফে। সে যখন সবকিছু পরখ করতে ব্যস্ত, তখনই খাবারের মেনু নিয়ে তার সামনে হাজির হলো কৃষাণ। মেনুটা তার হাতে ধরিয়ে দিয়ে ওয়েটারের নাই বলল, এখন থেকে আপনি কি অর্ডার করতে চান ম্যাডাম? হুমায়রার মেনুর দিকে দৃষ্টি সরিয়ে মানুষটার দিকে চাইল, ব্রু কুঁচকে বলল, আপনি কি এখানে সবার সাথে এভাবেই কথা বলেন? প্রত্যাশিত প্রশ্নটা শুনতেই কৃষাণ হেসে ফেলল। উত্তরে বলল, নো ম্যাম, ইটস অনলি ফর ইউ। মেয়েটা ভ্রু কুচকল তখনও কুমচি দিয়ে রইল। কৃষাণ এর উপরে পাশে বসল, বলল, আমি ওয়েটারের কাজ করি না, ওবিও সাইফুল করে এগুলো, তবে ওরাও এভাবে কথা বলে না, নর্মালি মেনু দিয়ে দেয় শুধু। ও আচ্ছা, আপনি কি তাহলে খাবার মেক করেন? হুম। এখন কি খাবেন বলুন মহারানী, আপনি চাইলে সব কিছুই আপনার জন্য বরাদ্দ করা হবে। না, কিছু খাবো না, সকাল সকাল এসব খেতে ইচ্ছে করছে না। তাহলে শুধু কফি করে দিই? অন্যদিন, আজকে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে আমার, বাসায় চলুন, আমি ঘুমাবো। কৃষাণ আর জোর করল না, স্ত্রীর কথা মোতাবেকই ক্যাফে ছেড়ে বেরিয়ে পড়লো দুজন। অতপর রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ক্যাফে কেমন লাগছে? সামনের দিকে তাকিয়ে বাইক চালানোর মাঝেই প্রশ্ন ছুড়ল কৃষাণ। উত্তর শোনা গেল হুমায়রার উৎফুল্ল স্বর, অনেক সুন্দর। কিছুদিন পর আরেক জায়গায় এমন আরেকটা ক্যাফে করা হবে, ওটাতে অভি আর রবি থাকবে, ওটাতে আমি আর সাইফুল। এটাতে হুমায়রার খানিক অবাক হলো, চিন্তিত কণ্ঠে শুধালো, কষ্ট হয়ে যাবে না অনেক? কিছুক্ষণ নীরব রইল পরিবেশ। পরপরই বাতাসের সাথে ভেসে এলো মানুষটার ভরাট কণ্ঠস্বর, আমি পৃথিবীর সকল কষ্ট নির্দ্বিধায় সয়ে নেব, শুধু তোকে সুখী রাখার জন্য। হুমায়রা থমকালো, হয়তো বিহ্বল হলো তার দৃষ্টি। নিরুত্তর হয়ে রইল মেয়েটা। হৃদয় ছুঁয়ে গেল ভালো লাগাই। এর মাঝে বাড়ির গেটে এসে পৌঁছালো তারা। নেমে পড়ল হুমায়রা। ফির শুনতে পাই মানুষটার গলা, এই হুজুরনি। পকেট থেকে একটা নর্মাল রেডমি সেট মোবাইল বের করলো কৃষাণ। পরপর সেটা বাড়িয়ে দিল হুমায়রার দিকে, বলল, এটাতে আমি সব কিছু সেট করে দিয়েছি। আমার নাম্বার পাখি তো কারো নাম্বার যেন এক না হয় এখানে। কারো নাম্বার বলতে যে কৃষাণ বাড়ির লোকদের কথা বোঝাচ্ছে সেটা বুঝতে পারলো হুমায়রা। সে বাধ্যের নাই উত্তর করলো, আচ্ছা, এখন তাহলে আমি আসি। দরজার জানালা ঠিকঠাক লক করে ঘুমাবি, আমি দুপুরের মধ্যেই আবার আসবো, চিন্তা করিস না। দুপুর 1:30টার দিকে বাসায় ফিরল কৃষাণ। গেটের কাছ থেকে হুমায়রাকে কল করে আদেশ তুলল, বারান্দা থেকে বেরোবি না। বৃষ্টি মেয়েটাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিল না, এর আগে আঙুল চেপে কল কেটে দিল। হুমায়রা আহম্মকের মতো কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থেকে স্বামীর কথা মতোই কাজ করলো। বেশ কজন ছেলে বলে নিয়ে রুমে প্রবেশ করলো কৃষাণ। ভেতরে থেকে আসা শব্দে বোঝা যাচ্ছে কোনো মালপত্র নিয়ে এসেছে সে। একটা সময় শব্দ কমে গেল, শুধু কয়েকটা পুরুষের কণ্ঠ ভেসে আসলো। তার মধ্যে কৃষাণের কণ্ঠটার মনোযোগ দিয়ে শুনল হুমায়রা, আরে না, কি যে বলো না, আজ তাহলে আসি। অতপর কিছু পায়ের শব্দ ধীরে ধীরে কক্ষ হতে বিলীন হতে লাগলো। তখনই ভেতর থেকে কৃষাণের ডাক কর্ণ করে এলো, রুমে আয় হুজুরনি। রুমে প্রবেশ করতেই হুমায়রা দেখলো একটা ওয়ার্ডরোব, রান্নার জন্য গ্যাসের চুলা, গ্যাস ও রান্নাবান্নার জিনিসপত্র সহ অনেক কিছুই আনা হয়েছে। এতক্ষণ এগুলোই সেট করে দিয়ে গেল কিছু লোক, অবশ্য এর জন্য টাকা দেওয়া হয়েছে তাদের।
মেয়েটা মনোযোগ সহকারে সবকিছু পরীক্ষা করার মাঝে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল কৃষাণ। বলল, খেয়ে নি তাড়াতাড়ি, আমার যেতে হবে এক্ষুনি। প্যাকেটটার দিকে তাকালো হুমায়রা। সেখানে থেকে তীব্র সুঘ্রাণ নাকে পৌঁছাচ্ছে। বেশ সুস্বাদু খাবার বোধ হয়। এতক্ষণ এই খিদেটা মুহূর্তেই জেগে উঠল তার। মানুষটার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আপনি খেয়েছেন? আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না তোর। আমি ক্যাফেতে যখন ইচ্ছে তখনই খাই। আপনি না বলেছিলেন ওসব ভাজাপোড়া বাহিরে খাবার আর খাবেন না? এখন থেকে আর খাবো না। তুই এসে গেছিস, তোর হাতের রান্নাই খাবো। তবে আজকে আর আসতে হবে না, আগামীকাল থেকে একেবারে চলবে। হুম, আচ্ছা। এখন তাহলে আমি ক্যাফেতে যাই। সকালটা এসব আনতে কি কাটিয়ে দিয়েছি। রাতে তাড়াতাড়ি ফিরবেন? আচ্ছা। অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরল কৃষাণ। রাত তখন প্রায় ৯টার কাছাকাছি। শহরের মানুষদের কাছে এটা কেবল রাতের শুরু বললেই চলে। রাতের বেলায় ক্যাফেতে ছেলে মেয়েদের ভিড় একটু বেশি থাকে, যার দরুন বেশ রাত অব্দি ক্যাফে খোলা রাখতে হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে হুমায়রা একা বিদায় বন্ধুদের কাছে দায়িত্ব দিয়ে বাসায় চলে এসেছে কৃষাণ। দরজায় করাঘাত করে হুমায়রাকে মৃদুস্বরে ডাকল সে। হুমায়রা! কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ কর্ণপাত হতেই তড়িৎ গতিতে এসে দরজা খুলে দিল হুমায়রা। যেন এতক্ষণ এরই অপেক্ষায় ছিল সে। কৃষাণের কোলে মিঠুকে দেখতেই মুখে হাসি ফুটল রমণীর। হাত বাড়ানোর আগেই প্রাণীটিকে তার কোলে দিয়ে দিল কৃষাণ। পরপর 5টি হাদিসের বইয়ের সাথে একটি ফুলও তার হাতে ধরিয়ে দিল। কপালে গভীর চুমু খেল। চোখের পলকে এতগুলো ঝাটকা সামলাতে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল নিমিষেই। চোখ বড় বড় করে চাইল মানুষটার পালে। ওর হাল দেখে ঠোঁট চেপে হাসল কৃষাণ। দরজা লক করে খানিক ঝুঁকল মেয়েটার দিকে। ফুলগুলো দেখিয়ে প্রশ্ন ছুড়ল, বলতো এগুলো কি ফুল? সম্বিত মিলল হুমায়রার। ঘন ঘন পল্লব চাপটে নিজেকে স্বাভাবিক করল। মিহিসরে জবাব দিল, চিনি না তো। একটু থেমে বলল, টিউলিপ। হুম, মাশাআল্লাহ, কি সুন্দর। এগুলো তাহলে আপনার সবচেয়ে পছন্দের ফুল? হুম, সবচেয়ে পছন্দের ফুল তো আমার মন গহীনে। সেই পবিত্র ফুলের সন্ধান আমি ব্যতীত কেউ পাই না। আমাকে বলুন, আমি কাউকে বলবো না। তোকে তো মোটেও বলা যাবে না। নাক টোকা মেরে বলল কৃষাণ। পরপর ঘামারতে শার্ট খুলে ফ্রেশ হতে চলে গেল সে। হুমায়রার নাকে হাত দিয়ে গলা চড়ায় জবাব দিল, বলতে হবে না আপনার, বখাটে পুরুষ। আমি কিন্তু এখন আর বখাটে নেই। তবে তুই চাইলে সারা জীবনটাই আমি বখাটে বলতে পারি, সুযোগ নেই, সমস্যা নেই। রাতেও বাইরে থেকে আনা খাবারই খেলো হুমায়রা ও কৃষাণ। খাবার খাওয়া শেষ হতেই হুমায়রার কোলে শুয়ে পড়ল ছেলেটা। বরাবরের মতো মেয়েটার পেট জড়িয়ে ধরে আদেশ ছুড়ল, চুলে হাত বোলা। বিলম্বহীন চুলে হাত বোলাতে লাগলো হুমায়রা। এর ফাঁকে জিজ্ঞেস করলো, ভার্সিটি যাবেন না আর? না। পরীক্ষা দিবেন না? আমার আর পরীক্ষা কি? কেন? আমি তো ইকরার থেকে শুনেছি আপনি নাকি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। ব্রেন তো আগেরটাই আছে, কাজে লাগালেই হয়। ইচ্ছে নেই। এই ছেঁড়া কোথায় গেছে? মরে গিয়েছে মানুষের কথার ভিড়ে। সব কথা কানে না নিলেই হয়। কিছু কথা বুকে গেঁথে যায়, চাইলেও সরানো যায় না। এই জন্য অন্যের কথায় নিজেকে ধ্বংস করে দিতে হবে? একদিন ধ্বংস হয়নি আমি। প্রতিনিয়ত অবহেলায় আর কথা রাখাতে তিলে তিলে নিজেকে ধ্বংস করেছি। কিছুক্ষণ নীরব লইল পরিবেশ। অতঃপর ফের ধ্বনিত হলো মানুষটার কণ্ঠ। মির্জা বাড়ির প্রথম সন্তান ছিল আলবি মির্জা। আর 2 বছর পর দ্বিতীয় সন্তান হয়ে জন্ম হয় আমার। ছোটবেলা থেকেই স্বভাবে আমার পুরো বিপরীত ছিল আলভি। আমি ছিলাম চঞ্চল, জেদ, আর ও ছিল শান্ত ভদ্র। আলভি আমার আম্মুর প্রথম সন্তানের মতোই ছিল। আম্মু ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে, যার দরুন ও স্বভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল আম্মু। আর আমার জেদি চঞ্চল স্বভাবটা হয়তো সেজন্য পছন্দ হতো না আম্মুর। সবসময় আলবিকে দেখিয়ে আমায় কথা শোনাতো। লেখাপড়ার ক্ষেত্রে আমি ক্লাসে ফার্স্ট হলেও আলবির থেকে সবসময় কম মার্ক আসতো আমার। স্কুলে স্যারদের প্রশংসায় যতটা খুশি হতাম, বাড়িতে এসে মায়ের গম্ভীর মুখখানা দেখে ততটাই নিরাশ হতাম। কখনো মায়ের মুখ থেকে আমার প্রশংসা শুনতে পাইনি। এভাবে দিন কাটে। একসময় আমি আলবির থেকে দূরত্ব সৃষ্টি করি, একে একে ঘরের সবার সাথে নিজেকে গুটিয়ে নেই। যখন আমার এসএসসি রেজাল্ট আসে, তখন থেকেই শুরু হয় আবার নতুন জীবনে। এসএসসিতে আমার কিছু নাম্বারের কারণে A+ মিস হয়ে যায়। আমার নিজেরও সেই দিন খুব কষ্ট লেগেছিল। সাথে আম্মুর কথায় মেজাজ পুরো খারাপ হয়ে যায়। এখানেও আম্মু আলবিকে টানতে ভোলেনি। আমি জানি সব কিছুর পেছনে তিনি এবার ভালোটাই চেয়েছেন, তবে সে চাওয়ার ধরন আমাকে খারাপ করে দিয়েছে। তাই তার প্রতি কোনো অভিযোগ রাখিনি আমি, বরং সব অভিযোগ নিজেকে দিয়ে আমি নিজেই বদলে গিয়েছি। সেই দিন রাতে বাহিরেই কাটিয়েছি আর পরিচিত হয়েছি নিকোটিনের সাথে। এরপর থেকেই আমি সিদ্ধান্ত নেই, ভালো যেহেতু কখনো হতেই পারবো না, তখন বিগড়েই যাব। বিগড়ে গিয়ে কথা শুনলেও গায়ে লাগবে না। অতঃপর নিজেকে বিগড়ে ফেলি আমি। কলেজে উঠে রবিদের সাথে বন্ধুত্ব হয়, ওদের সাথে থেকে নিজের মতো করে চলতে থাকি। তখন আম্মু আবার নতুন করে শুরু করে। লেখাপড়া করি না বলে আমাকে কাজে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু আমার তখন কোনো কিছু ভালো লাগে না। আমি নিজের মতোই ফুর্তি করতে থাকি। এভাবে জীবনকে তুলে দিই অন্ধকার ভবিষ্যতের দিকে।
যেখানে কোনো মায়া নেই, পিছুটান নেই, কারো চিন্তা নেই, কারো হুকুম নেই, শুধু বিন্দাস হয়ে চলবো আর হুট করে একদিন দুনিয়া থেকে উধাও হয়ে যাব। কিন্তু এর মাঝে তুই এলি, ভেবেছিলাম তোকেও সবার মতো নিজের জগৎ থেকে সরিয়ে রাখবো। অথচ তুই কি করলি? আমার সকল নিয়মের ঊর্ধ্বে গিয়ে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমার অন্ধকার জীবনটাতেই আলো হয়ে ঢুকে গেলি, যে আলোকে হাজার চেয়েও আমি নিভাতে পারিনি। এবং আমার অন্ধকার জীবনটায় হারিয়ে গেল সেই আলোতেই। আমি হারিয়ে গেলাম তোর মাঝে, কিন্তু আমি যে আরেকজনের মাঝে হারিয়ে গিয়েছি। এখন এর শাস্তি কি হবে? কি? কণ্ঠ শৃঙ্খে উঠল কৃষাণের। শোয়া থেকে সাথে সাথে উঠে বসল সে। ভয় মেয়েটা জমে গেল একদম। হুমায়রার চেহারায় সিরিয়াস ভাব, এখানে স্পষ্ট অনুশোচনা আর ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কৃষাণ আরেক দফা ধমকে উঠল। কিরে, কথা বলছিস না কেন? আসলে মেয়েটার গলায় কথা আটকে যায়, অসম্পূর্ণ বাক্য বিনিময় করতে সক্ষম হয় না। কৃষাণের মেজাজ বিগড়ায়, শব্দ করে দুহাতে অস্পর্শ বন্ধনে খাটের সাথে আটকে ধরে হুমায়রাকে। শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে, ফাজলামো করিস না হুমায়রা, আম ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইউ। সংকীর্ণ দৃষ্টিতে তাকায় রমণী, ক্ষীণস্বরে উত্তর করে, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আসলে আপনার থেকে দূরত্ব থাকাকালীন আমি একজনের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি, তার নাম। কথা সম্পূর্ণ করতে পারলে না সে, প্রতিমধ্যেই তাকে থামিয়ে দেয় কৃষাণ। ঠান্ডা কণ্ঠে হুমকি দেয়, হুমায়রা মিথ্যা বলিস না, মেরে ফেলবো কিন্তু একদম। মিথ্যা নয়, আমি সত্যিই তাকে কানের কাছে উচ্চ শব্দে বাক্যটুকু শেষ করতে সক্ষম হলো না হুমায়রা। আতকে উঠে পাশে তাকাতেই বুক শুদ্ধ চাঁদ করে উঠল তার। কাজ করা খাটের শক্ত কাঠে সজরে ঘুষে পড়ানোর দরুন কৃষাণের হাতের প্রতিটা আঙ্গুল ইতিমধ্যে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে আরেকটু হলেই চামড়া ভেদ করে যেন রক্ত বের হইবে সেখান থেকে। অপ্রত্যাশিত ঘটনায় মেয়েটা চমকে তাকাই, মানুষটার মুখে পানি। অস্বাভাবিক মুখশ্রী তার, অত্যাধিক রাগে কপালের প্রতিটা রাগ ভাসমান হয়ে উঠেছে। রক্তচক্ষুচোরা দৃষ্টিগোচর হতেই খানিক কেঁপে উঠল হুমায়রার শীর্ণ কায়া। বিচলিত সত্তা আপনা আপনি এসে ছুটে দেয় স্বামীর হাতখানা। অমনি এক ঝটকায় তার হাত থেকে ছাড়িয়ে নেয় কৃষাণ। পরপর কোনোরূপ কথাবার্তাহীন বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে হাঁটা ধরে। হুমায়রা তন্দা খেয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, এই কোথায় যাচ্ছেন আপনি? সম্পূর্ণ কথাটা তো শুনে যান। আমার ভালোবাসার মানুষের নাম না শুনেই এভাবে ফায়ার হয়ে কোথায় যাচ্ছেন? একটু থেমে কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়ে ফের বলল, আমি ফেরারি মানবের মাঝে হারিয়েছি, তার লেখার মাঝে আবারও নতুন করে হারিয়েছি আমি। বেপরোয়া গতিতে চলন্ত পদযুগল এবেলায় এসে থেমে যায় কৃষাণের। নিজের অতি গোপনীয় পরিচয়টা রমণীর মুখে শুনতেই তাৎক্ষণিক পিছু মুড়ে তাকায় সে। ব্রু কুচকে বলল, কি বললি নামটা? ফেরারি মানব। কৃষাণীর চোখে মুখ ছানা পড়া। তার এমন আশ্চর্যিত চেহারা দেখে হাসি পেল হুমায়রার। ঠোঁট চেপে হাসি দমানোর মধ্যেই তার তীক্ষ্ণ চোখে বিরক্তি নিয়ে চাইল মানুষটা। অমনি খানিক শব্দ করে হেসে ফেলল মেয়েটা। কৃষাণ ভ্রুকোটায়, তাকে বোকা বানিয়ে এখন হাসছে মেয়েটা। সে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। এতে হাসি আর খিলখিল হয় রমণীর। মানুষটার এগোতে দেখেও হাসি থামাতে পারে না সে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। আসমেক একজোড়া পুরো ঠোঁটের আক্রমণে জবান বন্ধ হয়ে যায় মেয়েটার। হাসির তোপে তুলতে থাকা ক্ষীণ দেহটা জমে যায় তাৎক্ষণিক। কৃষাণের গলার কাছে সাতটা খামচে ধরে সে। বড় বড় বার বেড়েছিস তুই। তুই যে আমার ক্ষেতের দেশি টমেটো ভুলে গেছিস বোধহয়। আরেকবার এরকম ফাজলামো করলে একদম সস বানিয়ে ছাড়বো তোকে। কি যেন চোখজোড়া আস্তে ধীরে মেলে তাকালো হুমায়রা। এলোমেলো দৃষ্টি নুইয়ে রেখে মিহিস্বরে উত্তর করল, আপনি তো পুরোটাই না শুনে রেখে গেলেন, আবার নিজেকেও আঘাত করে বসলেন। তো কি করতাম? নিজেকে আঘাত না করে যে মেজাজ হারিয়ে আরেকটু হলেই তোকে আঘাত করে বসতাম। তো আপনাকেই করতেন। মেজাজ তো আপনি বিগড়িয়েছে। মাথা খারাপ। একটা সময় তুই এই তুলতুলে শরীরটায় আমার শক্ত হাতের আঘাত লেগেছিল। ভাবলে তো আজও বুক পুড়ে যায়। যদি সময় ফিরিয়ে আনার কোনো উপায় থাকতো, তবে দুনিয়ার সব নিয়ম অতিক্রম করে হলেও তখনকার ওই বিদকুটের সময়টুকু ফিরিয়ে এনে তোকে আঘাতের বদলে আদরে মরিয়ে নিতাম আমি। হুমায়রার চোখ বন্ধ। তার চোখে মুখে মানুষটার উষ্ণ আসন্ত নিঃশ্বাস পড়েছে। কপালে কপাল ঠেকিয়ে রেখেছে সে। কিছুক্ষণ চুপ থেকে ফের ধ্বনিত হলো তার কাঠোর কণ্ঠ, সেদিনগুলোর জন্য তো আমি বড্ড সরি রে প্রাণ পাখি, অগন্তি সরি। হুমায়রা থমকে রয়। উচ্চ শব্দ উচ্চারণ করতে গিয়ে গলায় আটকে আসে মেয়েটার। এতটাই সুখ বুঝি সৃষ্টিকর্তায় তার নসিবে লিখে রেখেছিল। চোখের কোণে অত্যাধিক সুখের অশ্রুরা বীর জমায়। থেমে থেমে বলে, আপনার দেওয়া সেই সুখের জন্য সেই নগণ্য দুঃখরা যে অচিরে ধুয়ে মুছে গেছে। খুব বেশি না, শুধু আমার বেপরোয়া আমি তাকে তুই সবসময়ের মতো আঁকলে রাখিস, কথা দিয়েছি। ইনশাল্লাহ খুদার এই অনিয়মিত বান্দা তোকে ভালোবাসতে কখনো অনিয়ম করবে না। আবেশের হৃদয় জুড়ে যায় হুমায়রার। হাতের বাঁধনখানা আরও দৃঢ় হয়। কৃষাণু বেশ শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অতঃপর পাড়ি জমায় মেয়েটা রাজ্যে। পরের দিন সকালে সূর্যের দিক্করশ্মি ধরণীতে প্রবেশ করেছে মাত্র। চুলের সামনে দাঁড়িয়ে রুটি বেলেছে হুমায়রা। মনটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফুরফুরে মেয়েটার। প্রভাতের সূচনা লগ্নটা আজ হুমায়রার কৃষাণ দুজনের নামাজে কালাম দিয়ে শুরু হয়েছে।
আজ থেকে কোরআন তিলাওয়াতের শিখা শুরু করে হয়েছে কৃষানের। পড়ার গতি জানান দিচ্ছে অল্প দিনের মধ্যে তিলাওয়াত সম্পূর্ণ শিখে ফেলতে পারবে সে। মাদ্রাসা মসজিদে না গেলেও ছোটবেলায় ইসলাম শিক্ষা বই পড়ে কোরআনের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে খানিক ধারণা আছে তার। এই জন্য শেখাটা আরও সহজ হয়ে উঠেছে। ইবাদত শেষে আজকেও দুজন ঘুরতে বেরিয়েছিল শান্ত শহরে। অতঃপর দীর্ঘ একটা বাইক রাইডিংয়ের পর মাত্র বাসায় ফিরেছে। 9টার দিকে কৃষাণ বেরিয়ে পড়বে। এখন হুমায়রার সাথে বসে নাস্তা বানাতেও একটু এত সাহায্য করছে ও। এই যেমন আলু ভাজির জন্য পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কাটছে চুরি দিয়ে। কাজের ফাঁকে ফাঁকেই সে প্রশ্ন ছুড়ল, ফেরারি মানব যে আমার আইডি আর পেজটা তুই জানলি কি করে? প্রথমে অনার সব কাণ্ডে কারখানা বলে হুমায়রা। ওই দিন থেকেই আমার অনেকটা সন্দেহ হয়েছিল। আর পরদিন যখন আপনি বললেন আপনি মামুনি আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তখন শিওর হয়ে যায় যে লোকে থাকা ফেরারি মানবটাই আমার বখাটের স্বামী। কৃষাণ মৃদু হাসে, পৃষ্ঠে বলে না কিছুই। হুমায়রাও মুচকি হাসে। কিছুক্ষণ দুজন নীরব রয়। মিনিট খানিক যেতে হুমায়রা বলে ওঠে, একটা কথা রাখবেন? কি কথা? ইকরার নাম্বারটা একটু দিন না, ওর সাথে একটু কথা বলতাম। সময় নিয়ে আবদার ছুড়ে সে। পৃষ্ঠে শোনা যায় মানুষটার কাট কাট নিষেধাজ্ঞা। দরকার নেই। ওর সাথে বললে কি হবে কথা? বাড়ি থেকে বেরোনোর দিন সকালে একটু কথা বলেছিলাম, তখন শরীরের অবস্থা ভালো ছিল না ওর। এরপর থেকে আজও কথা হয়নি। কথা না হওয়াই ভালো। ও বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চাই না আমি। ওকে ফোন দিলেই বাকিদের কাছেও আমার তথ্য চলে যাবে। আমি ওদের কাছে চিরকালই ফেরারি উধাও হয়েই থাকবো। ইকরা কাউকে বলে না। আমি নিষেধ করে দেব। হুমায়রা, আমি আর কোনো কথা শুনতে চাই না এ ব্যাপারে। যদি এত কিছুর পরেও আমার কথা না মানিস তাহলে কিছু করার নেই। আর মানলে কখনোই আমার সামনে বাড়ির কোনো নাম মুখে আনবি না। দমে গেল রমণী। বিরস মুখে কিছুক্ষণ মানুষটার পানে তাকিয়ে রইল। চুপচাপ কাজে মনোযোগ দিল। মুখে আর টু শব্দটি করল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হুমায়রা কপালে চুমু এঁকে বসে থেকে বেরিয়ে পড়ল কৃষাণ। বারান্দা দিয়ে মানুষটার প্রস্থান দেখে গেল হুমায়রা। পরপর মিটুকে পাশে রেখে গতকাল রাতে কৃষাণের আনা হাদিসের বইগুলো নিয়ে বসল। অতঃপর দিনের বাকি দিনগুলো নিঃসঙ্গ সময়টুকু হাদিসের বই পড়েই কাটানোর সিদ্ধান্ত নিল। ক্যাফেতে কৃষাণের পরামার্থই 3 বন্ধু একসাথে বলে উঠল, কৃষাণ মির্জার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওদের কথার লাপাত্তা করে কৃষাণ কোনোরূপ কথাবার্তাহীন নিজের কাছে লেগে পড়ে সে। ফের শুনতে পাই রবির গলা, মামিকে ছেড়ে অবশেষে আসতে পারলি আমাদের কাছে? বউ পেয়ে বন্ধুদের এভাবে না ভুললেও পারতি মামা। আজ একটা বউ নেই বলে। গতকালই তো তোদের কাছে আসলাম, আবার আজকে এমন নাটঙ্কি শুরু করেছিস কেন? তুই বালে। আস্তাগফিরুল্লাহ। আমি ভালো হয়ে গেছি বলে তোকে কিছু বললাম না। সারাদিন পর একটুর জন্য এসে আবার 9টার আগে ফুরত, এটাই তোর আশা? আর আমরা যে তোর ওপরে রাগ করেছিলাম সেটাও পাত্তা দিলি না। রুমের জন্য জিনিসপত্র কিনেছিলাম, তাই ওখানে সময় লেগেছে। কৃষাণের কথার পৃষ্ঠে এবার সাইফুল বলল, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু মামির সাথে আমাদের দেখা করাবে কবে সেটা বল। ওর সঙ্গে দেখা করে তোদের কাজ কি? কি কাজ মানে? যার উসিলায় জীবনে এত পরিবর্তন, তার সাথে দেখা করব না? দরকার নেই। ও কোনো পরপুরুষের সাথে দেখা বা কথা বলবে না। আজ আমাদের একটা বউ নেই বলে এমন করতেছিস মামা? খাড়া, শুধু বিয়েটা করে নেই, এরপর থেকে আমরাও বউ নিয়ে চাঙ্গে উঠে যাব। আপাতত একটা স্যাড সং লাগাতো সাইফুল, দুঃখ বিলাস করি। রবির কথায় অসহায় স্বরে সামান্যতম মায়াও হলো না বোধহয় কৃষ্ণের। উল্টো সে কড়া কণ্ঠে বলল, কোনো কান নেই, হয়তো নাসিদ নয়তো মিজানুর রহমানের ওয়াজ লাগ। 3 জন একসাথে বিরক্তি নিয়ে তাকাই তার পানে। এদিকে লক্ষ্য করে না কৃষাণ। ছেলেগুলো হতাশার নিঃশ্বাস ত্যাগ করে পরপর নিজেরাও মন দেয় কাজে। আলবি বিদেশ ফিরে গিয়েছে বিয়ের 2 মাস পরপরই। এর আগে তাকে দিয়ে কৃষাণের যথাসাধ্য খোঁজ করেছে নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম। এখন আলবি বাড়িতে না থাকলেও সে খুঁজে থেমে নেই। নিজের ভাইকে দিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজ করাচ্ছে তিনি। অথচ ছেলের কোনো সন্তান কোনোভাবেই মিলছে না। সবাই মলিন মুখে বসে আছেন তিনি। এর মাঝে তার ভাইয়ের কল আসে। ভদ্রমহিলা তাৎক্ষণিক কল রিসিভ করে। ব্যস্ত কণ্ঠে জানতে চাই, ভাইজান কোনো খোঁজ পেয়েছেন কৃষাণের? ওপাশ থেকে ভেসে আসে ব্যস্ত কণ্ঠ, না, আমার মনে হয় কৃষাণ কুমিল্লাতেই নেই, অন্য কোথাও চলে গিয়েছে ও। আমি এখন কি করে ওকে খুঁজে বের করবো ভাইজান? আমার যে বড় অশান্তি লাগছে। শান্ত হ, আমি দেখছি কি করা যায়, চিন্তা করিস না তুই। বোনকে সান্ত্বনা দিয়ে কল রেখে দিলেন তিনি। ইয়াসমিন বেগম সোফায় বসে থাকেন থমথমে মুখে। তখনই সেখানে উপস্থিত হয় জিনিয়া। ছোট শাশুড়ির মুখখানা দেখে খারাপ লাগে। অনুতপ্ত হয়ে মিয়ে যায় ভেতরের সত্তা। এগিয়ে আসতেই তাকে দেখে গটগট পায়ে স্থান ত্যাগ করেন ইয়াসমিন বেগম। জিনিয়া তার প্রশস্তের দিকে তাকিয়ে রয় অপরাধী মুখে। মেয়েটা তখন পুরোপুরি বুঝতে পারে না তার জন্যই এত সুন্দর পরিবেশটা ভাঙন ধরেছে। আজকাল ইয়াসমিন বেগম নাজমিন বেগমের সাথেও ঠিকমতো কথা বলে না, নিজের মতো করে।
আর জিনিয়ার সাথে তো কেউই কথা বলে না। নাজমিন বেগমও তাকে এখন আগের মতো ভালোবাসে না। আপাতত একেবারে নিঃসঙ্গ হয়ে থাকে মেয়েটা। সেই নিঃসঙ্গতা তাকে বোঝায়, তার অহংকারী তাকে সবার থেকে দূর করে দিয়েছে। সে এখন ক্ষণে ক্ষণে অনুতপ্ত হয়। তবে কারো কাছে ক্ষমা চাওয়াটার সুযোগই পায় না। মন থেকে চায় কৃষাণ হুমায়রা ফিরে আসুক। বাড়িটা আবারও হাসি খুশিতে পরিপূর্ণ থাকে। ওরা ওদের ওরা এলেই ওদের কাছে ক্ষমা চেয়ে নি বসে। আসলে হুমায়রা তার বিপরীত সত্তা হওয়ায় প্রথম দিকে বেশ অবশ্য লাগতো তার। সে যতটা স্টাইলিশ আধুনিক, হুমায়রা তার বিপরীত সম্পূর্ণ। এসব কিছু পরিহার করতো সে, যার দরুন জিনিয়ার রাগ লাগতো মেয়েটাকে। কিন্তু এখন সেই রাগ আর নেই, বরং সে পণ করেছে হুমায়রা কখন ফিরে এলে তাকে পুরোপুরি নিজের ছোট বোনের মতো আপন করে নেওয়ার চেষ্টা করবে। তবে সেই দিন আদৌ আসবে কিনা সন্দেহ। মাগরিবের সালাদ শেষ করে রুমে তাসবিহ জপছে ইকরা। এর মাঝে এক গাদা ফল নিয়ে রুমে প্রবেশ করেছে পরিতা বেগম। বাচ্চাটা পেটে আসার পর থেকেই ছেলের বউয়ের প্রতি অত্যাধিক যত্নশীল হয়ে গিয়েছেন তিনি। এই কটা মাসে কাজের মধ্যে সামান্য হাত লাগানোর সুযোগ দেয়নি মেয়েটাকে। ওটো নিচের হাতে যত্ন করে সারাদিন এটা ওটা খাইয়ে দেন। প্লেটে বেশ কয়েক রকমের ফল কেটে ইকরার নিকট এগিয়ে আসেন তিনি, বলেন, তোমাকে দেখি না বলে খাওয়াই যায় না। না খেলে ভিতরের সত্যাটা পুষ্টি পাবে কোথা থেকে শুনি? 7 দিন তো খেয়েই কেটেছে আম্মাজান, আর কত খাবে? এই সময়ে বেশি বেশি খেতে হয়, নয়তো পরে মা বাচ্চা দুজনেই অনেক সমস্যা হয়। আর তুমি তো পাকিস্তানের মতো 2 লক্ষ্য ভাত খাও, এগুলো করলে হবে নাকি? একটু থেমে বলে, তাড়াতাড়ি ফলগুলো খেয়ে শেষ করো। আমি এসে যেন দেখি প্লেট খালি। আম্মাজান, এখন খেতে পারবো না, পেট ভরা। আমি কোনো কথা শুনতে চাই না বলে চলে যান তিনি। ইকরা ঠোঁট উল্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরপরই তৃপ্তিময় হেসে মায়ের কথা মনে পড়ে আপনা আপনি। তবে নিজেকে সামনে দেয় সে। অতঃপর খাওয়ায় মনোযোগ দেয়। গতকালের মতো আজও একই সময় বাসায় ফিরে কৃষাণ। সাথে করে হাদিসের বই আর ফুল আনতে ভুলল না। হুমায়রা অবাক হয়। কিছু বলার আগে মানুষটা তার কপালে ঠোঁট ছোঁয়ায়। অমনি স্থির হয়ে যায় রমণী। কথা বাড়ানোর আর সুযোগ পায় না। অতঃপর নিয়ম মাফিক কাটতে থাকে সময়। ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যায় দিনের পর দিন। দিনের প্রথম প্রহর। সূর্য তখন পূর্ব গগন হতে তেজস্ক্রিয় রশ্মি ছড়াচ্ছে। সকাল সকাল তার উক্ততায় অদিষ্ট জনমানব। ঘণ্টাখানেক হবে কৃষাণ ক্যাফেতে এসেছে। এর মাঝে অপ্রত্যাশিতভাবে হুমায়রার নাম্বার থেকে একটি মেসেজ আসে। আমার শরীরটা ভালো লাগছে না, একটু বাসায় আসতে পারবেন? কর্মরত হাতখানা থেমে যায় কৃষাণের। কপালে পড়ে চিন্তার গাঢ় ভাঁজ। আজ অব্দি কখনো এমন অসময় বাসায় ফেরার কথা বলেনি হুমায়রা। ইদানিং এমনিতেও ওর শরীরটা দুর্বল। হয়তো শরীর একটু বেশি খারাপ লাগছে মেয়েটার। কৃষাণের পদযুগল ব্যস্ত হয়ে পড়ে। কাছ থেকে হাত সরিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি একটু বাড়িতে যাচ্ছি। এখন কিছু হয়েছে নাকি? অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে অভি। উত্তরে কৃষাণ যেতে যেতে বলে, এসে সব বলবো। কৃষাণের যাওয়ার সময়ই ক্যাফেতে প্রবেশ করলো রবি। অপ্রত্যাশিত হলেও তার থেকে কোনো প্রশ্নের সম্মুখীন হলো না কৃষাণ। সে নিজের বাইক নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। অভি পেছন থেকে আরও কিছু বলতে নিচ্ছিল, তখনই তাকে থামিয়ে দেয় রবি। শান্ত স্বরে বলল, ওকে যেতে দে। অভির ভ্রু কুচকে যায়। অবাকের স্বরে প্রশ্ন ছুড়ে, কিরে আজকে এসে বললি? তুই তো বলেছিলি কিছুদিন থাকবি বাড়িতে। বলেছিলাম, কিন্তু পসিবল হয়নি। কেন? রবি এগিয়ে গিয়ে সবকিছু খুলে বলে। সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে অভি সতর্ক কণ্ঠে বলে, কৃষাণ ফিরে এসে তোকে টপকে দিবে নিশ্চিত। বাইক চালানোর মাঝেই হুমায়রার নাম্বারে কল লাগালো কৃষাণ। দুবার রিং হওয়াতে মাথাতেই ওপাশ থেকে কল রিসিভ করলো হুমায়রা। কর্ণকুহরে পৌঁছালো মানুষটার বিচলিত স্বর। শরীর কি বেশি খারাপ লাগছে ডাক্তার? না না, তেমন খারাপ লাগছে না, ডাক্তারের প্রয়োজন নেই। আপনি চিন্তা করবেন না, সাবধানে আসুন। আচ্ছা আমি আসছি, তুই সাবধানে থাক। কোনো কিছু কোনোরূপ প্রতিক্রিয়া দেখায় না হুমায়রা। হয়তো কোনো কিছু ভাবছে সে। সময় নিয়ে উত্তর করে, আচ্ছা আপনি সাবধানে আসবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। আচ্ছা। মুখে সম্মতি জানাই, অথচ তাড়াহুড়োর উড়তে গিয়ে ফুল স্পিডে বাইক চালাচ্ছে ছেলেটা। দিন কয়েক হবে নিজের টাকায় একটা বাইক কিনেছে সে, যার জন্য বাইকের কিছু হওয়া নিয়ে এখন মোটেও ভাবে না। সব জায়গায় নিজের সুবিধা অনুযায়ী স্পিড দিয়ে চলতে থাকে। কৃষণের ব্যস্ত হাত কলিং বেল চাপ দিতেই দরজা খুলে যায়। সাথে সাথেই ভেতর থেকে কেউ একজন এসে তাকে জাপটে ধরে। কৃষণ থমকায়, হকচকায়। জড়িয়ে ধরা ব্যক্তির শরীরের ঘ্রাণটা বড় চেনা তার। তবে এই ঘ্রাণ ঠিক করে দেওয়া হয় না বহু বছর। ছেলেটার নড়চড় নেই, শটান থেকে দাঁড়িয়ে আছে সে। তখনই কর্ণপাত হয় পরিচিত কণ্ঠের অপরিচিত শব্দ, বাবা আমার, আম্মুকে ক্ষমাতে। আর কখনো তোকে ওভাবে কথা শোনাবো না। মায়ের সাথে বাড়ি ফিরে চল বাবা। তোদের ছাড়া বাড়িটা শূন্য হয়ে যায়। আর রাগ করে থাকিস না আমাদের উপর। ইয়াসমিন বেগমের কর্ণরত কথার পৃষ্ঠায় কৃষাণ কিছু বলতে নাই। তখনই পাশ থেকে শুনতে পায় জিনিয়ার অনুতপ্ত কণ্ঠ, কৃষাণ আই এম সরি। ওই দিনের জন্য আই এম সিরিয়াসলি সরি। দয়া করে তোমার বাসায় ফিরে চলো। আমি কথা দিচ্ছি ফিউচারে আর কখনোই এমন বিহেভিয়ার করবো না আমি। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ফল্ট।
কৃষাণের দৃষ্টি নত, জিনিয়ার পানে তাকায় না সে। ওভাবেই ঠান্ডা গলায় জবাব দেয়, আমি কারো প্রতি কোনো রাগ নেই। ওসব অতীতের কথাবার্তা মনে রেখে রাগ পুষে রাখি কে? বরং শুক্রিয়া সেই অতীতের প্রতি যার দরুন আমার বর্তমান এত সুন্দর হয়েছে। আমার কোনো রাগ অভিমান নেই কারো প্রতি। তাহলে আমাদের সাথে ফিরে চল। নাজবিন বেগমের কথায় তাল মেলায় ইয়াসমিন বেগমও। তিনি ছেলেকে ছেড়ে তার মুখে পানে যেয়ে আবদার ছোড়েন, হ্যাঁ বাড়িতেই ফিরে চল। কৃষণ কিঞ্চিত হাসে, ঠোঁটে হাসি বজায় রেখে বলল, এখানেই বিন্দাস আছি, বাড়ি ফেরার কি প্রয়োজন? তোমাদের যখন ইচ্ছে হবে চলে আসবে আমাদের দেখতে। এইসব বললে হবে না। তুই বলেছিস কারো প্রতি কোনো রাগ নেই, এখন সেটা বাড়িতে গিয়েই প্রমাণ করতে হবে। না হলে আমরা ভাববো তোরা এখনো রেগে আছিস আমাদের ওপরে। আচ্ছা ওসব কথা পরে, এসেছো বসো, খাওয়া দাওয়া করো, তারপর বাকি কথা। তোর কি মনে হয় হুমায়রা এখনো আমাদের না খাইয়ে রেখেছে? এত কথা বাদ, তোরা তখনই রেডি হয়ে নে, বাড়ি ফিরবো আমরা। কৃষাণের পৃষ্ঠে বলার সুযোগ পায় না। এর আগে ফের শুনতে পাই জননীর আকুতি ভরা কণ্ঠ, ফিরে চল না রে বাবা, এবারের মতো তোর এই অপরাধী মাকে না হয় ক্ষমা করে দে। বলে তিনি ফের কান্নায় ভেঙে পড়লেন। সাথে নাজবিন বেগমও এসে চোখ হলেন। ক্রমান্বয়ে তাদের কান্নার গতি বাড়তেই থাকে। বললেও থামানো যায় না। কৃষাণের সন্তানের সত্তা আর টিকে থাকতে পারে না। বিচলিত চিত্তে তাদেরকে নিজে থেকে ছড়ায়। শান্ত কণ্ঠে বলে, আচ্ছা আচ্ছা ফিরছি আমরা, এবার অন্তত কান্না থামাও। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমাকেও তোমরা সবাই ক্ষমা করে দাও, কত বিয়াদবি করেছি তোমাদের সাথে। ছেলের এমন পরিবর্তন দেখে দুই যা মুখে হাসি ফুটে সমস্যারে উত্তর করল, দূর, সন্তানরা কতই ভুল করে, এসব মায়েরা মনে রাখে নাকি? তারপরে ইয়াসমিন বেগম তাড়া দিয়ে বলেন, এখনই সবকিছু গুছিয়ে নে তাড়াতাড়ি। কৃষণ ভেতরে ঢুকে রুমের এক প্রান্তে কাছামাছি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ওমারার দিকে এক পল চায় আর চোখে ওই দৃষ্টি যেন জানান দিচ্ছে, তোকে পরে দেখে নেব। ইয়াসমিন বেগমরা গাড়ি নিয়ে এসেছেন। যাওয়ার সময় ওনারা সেটাতেই উঠলেন। কৃষাণ ওনাদের সঙ্গে যাবে না, নিচে বাইকে করে যাবে সে। এদিকে হুমায়রা পড়েছে বিপাকে। সবাই তাকে গাড়িতে উঠতে বলেছে, কিন্তু সে বারবার কৃষাণের পানে তাকাচ্ছে। বাইকে যাবে না গাড়িতে যাবে সেই ব্যাপারটা জানার আশাই। অথচ মানুষটা তাকে পরোয়াই করছে না। এবেলায় মিঠুকে কোলে করেই এগিয়ে আসে কৃষাণের সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করে, আমি কি বাইকে যাব? পৃষ্ঠে উত্তর দেওয়ার বদলে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। বেপরোয়া ভঙ্গিতে বাইক স্টার্ট দিয়ে চলে গেল কৃষণ। কিছুক্ষণ ধোয়া ছাড়া রাস্তাটার পানে ফালফাল নড় নিয়ে থেকে গাড়ির উদ্দেশ্যে রওনা হলো হুমায়রার। গাড়িতে বসে বসে কৃষণের পরিবর্তন সম্পর্কে সব তথ্য হুমায়রার থেকে নিলেন ইয়াসমিন বেগম ও নাজমিন বেগম। কৃষণের সহি ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার কথা জেনে সবচেয়ে বেশি অবাক হন তারা। এক বছরে যে তাদের ছেলের মধ্যে এত পরিবর্তন আসবে কল্পনাতেও ছিল না তাদের। ইয়াসমিন বেগম আল্লাহর নিকট ক্ষণে ক্ষণে শুকরিয়া আদায় করে। এরপর তিনিও ইকরার সব কাণ্ডের কথা হুমায়রাকে শোনান। সব শুনে একেবারে হতবাক হয়ে আছে হুমায়রা। বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না মেয়েটা। নির্বিকার রয় সবটা সময়। পরপর ইয়াসমিন বেগমের থেকে ইকরার নাম্বার নিয়ে তাৎক্ষণিক কল লাগায় সে। খানিক সময় নিয়ে কল রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে সুপরিচিত এক নারী কণ্ঠ, আসসালামু আলাইকুম, কি বলছেন? ওয়ালাইকুম সালাম। আমি বাকিটা বলার আগেই ওপাশ থেকে খানিক চিৎকার করে ওঠে ইকরা, হুমায়রা? সখী, তুই হুমায়রা, আমার প্রিয় সখী, এতদিন কোথায় ছিলি তোরা? আমি কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তোদের সাথে, একটাবার। ইকরার কণ্ঠ দিশেহারা, ভেঙে আসছে বারংবার। হুমায়রা ওকে থামিয়ে দেয়, শান্ত করার চেষ্টা চালিয়ে বলে, শান্ত হো সখী, আমি বাড়ি ফিরছি, তুইও আয় বাড়িতে, এরপর সব খুলে বলবো। কোথায় তোরা? রাস্তাতেই আছি, বড় আম্মু আম্মু ভাবি সবাই আছে একসাথে আমরা। তুই ওমর ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আয়, ইনশাল্লাহ বাড়ি ফিরে সব কথা বলবো। আচ্ছা আমি রওনা দিচ্ছি। আচ্ছা সাবধানে আসিস। এখানেই শেষ কথা হয় দুই বান্ধবী। ইয়াসমিন বেগম বলেন, তোমরা বাড়ি থেকে বেরোনোর পর এই অবধি যত নাম্বার দিয়ে কল করেছি তোমাদের কণ্ঠ শুনে কল কেটে দিত। আর এখন তোমার কণ্ঠ শুনতেই দেখলে আমার মেয়ে কি খুশি। শাশুড়ির কথার পৃষ্ঠে নীরব রইল হুমায়রা। প্রতি উত্তর করার কোনো শব্দই খুঁজে পেল না তার শব্দ ভাণ্ডারে। দীর্ঘপথ শেষ করে একটা সময় পরিচিত মির্জা নিবাসের গেটটা এসে থামলো গাড়ি। আস্তে ধীরে ভেতর থেকে সকলে গাড়ি থেকে নেমে এলো। কৃষাণ আরও আগেই পৌঁছে গিয়েছে। বাগানের দিকে তার বাইকটা পার্ক করে রাখা। ওখান থেকে আনা সব মালপত্র একজন লোক দিয়ে ভিতরে সেট করেছে সে। মা চাচিদের ঘরে প্রবেশ করতে দেখতে পেল, সেদিকে দৃষ্টিপাত করল সে। সবার মাঝে কাঙ্ক্ষিত রমণীর অবয়ব দৃষ্টিগোচর হতে না হতেই ভ্রু বেঁকে গেল তার। তখন ইয়াসমিন বেগম দরজা অব্দি এসে গিয়েছেন, পিছু থেকে উঠলেন, আই হুমায়রা, ওখানে কেন দাঁড়িয়ে আছো তুমি? ভেতরে এসো। বাহিরে রোদের মধ্যে এখনো ঠায় দাঁড়িয়ে আছে হুমায়রা। উদ্দেশ্য ইকরা এলে একসাথে ভেতরে যাবে। যে মেয়েটা তার জন্য এতগুলো দিন নিজের বাপের বাড়িতে পা রাখেনি, তাকে ছাড়াই কি করে ভেতরে যাওয়া যায়? সে ইয়াসমিন বেগমকে বলল, আসটি আম্মু, ইকরা আসুক না, এসে পড়েছে বোধ হয়।
কথা শুনে ভদ্রমহিলা কিছুক্ষণ অবাক চোখে হেসে ফেললেন। পরবর্তীতে বর্ণমালা উচ্চারণ করার আগেই গেটের কাছ থেকে ভেসে এসে ইকরার উৎফুল্ল স্বর, সখী। দৌড়ে এসে হুমায়রাকে চাপটে ধরে সে আশবিক কাণ্ডে ব্যালেন্স হারাতে নিয়েও নিজেকে সামলে নেয় হুমায়রা। পরপর নিজেও দুহাতে জড়িয়ে ধরে সখীকে। বাকিদের সেদিকে ধ্যান নেই, সকলে ছানা পড়া দৃষ্টি নিয়ে নিবদ্ধ উমায়ের কাঁধে খাড়া করে নেওয়া বাচ্চাটির উপরে। শিশুটি ফ্যালফ্যাল নয়নে সকলকে পর্যবেক্ষণ করেছে। এর মাঝেই সেখানে ছুটে আছেন ইয়াসমিন বেগম। ও বিশ্বাস্য কণ্ঠে শিশুটিকে ধরে বলে, ও ও আপনার নাতি ওবায়দুল্লাহ বিন ওমর। সাথে সাথে শিশুটির ছোট্ট দেহখানা বড্ড আদরের সাথে আঁকলে নেয় ইয়াসমিন বেগম। তারপর স্নেহের পরশ এঁকে দেয় নাতির পুরো মুখশ্রী জুড়ে। বারংবার উচ্চারণ করে, আমার নাতি। ওবায়দুল্লাহ একবার ওমরের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইয়াসমিন বেগমের দিকে। এর মাঝে নাজমিন বেগম এসে তাকে কোলে তুলে নেয়। এভাবেই আরেকজনের পর আরেকজনের কোলে পাল্টিয়ে বাড়ির ভিতরে প্রবেশ হয় তার। সবার পেছনে হুমায়রা ও ইকরা হাত ধরে ভিতরে প্রবেশ করে। ওমর ভিতরে আসতেই তার উদ্দেশ্যে সালাম চোখে কৃষাণ। পরপর হাসি মুখে জানতে চাই, কি অবস্থা আপনাদের? মনে মনে বেশ অবাক হলেও উপরে তা প্রকাশ করল না ওমর। সে স্বাভাবিকভাবে উত্তর করল, এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি খবর, কেমন কাটছে দিনকাল? আলহামদুলিল্লাহ। কৃষাণের সাথে সাথে কথা বলতেই রুমে আসে ওমর। তাকে রুম অব্দি দিয়ে ড্রয়িং রুমে আসে কৃষাণ। প্রথমেই যোগ যায় পাঞ্জাবি পরিহিত ছোট্ট বাচ্চাটির পানে। কিরে, এই ছোট্ট মুসল্লি আবার কোথা থেকে অ্যাডপ্ট হলো? তার কথাই হেসে দেয় সকলে। কৃষাণকে দেখিয়ে ইকরা নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই যে বাবা, এটা হচ্ছে তোমার 1 নম্বরের খচ্চর মামা। তুমি কিন্তু মোটেও ওর কোলে যাবে না। তুই বললেই হলো, ও কি তোর মতন নাকি? দেখ কিভাবে আমার দিকে পলকহীন তাকিয়ে আছে। বলতে চাইলে এতক্ষণে ঠিকই বলে দিত, মামা আমি শুধু তোমারই কোলে দেওয়া না, মোটেও না। আমার ছেলে সবার কোলে যায় না, তোমার কোলে তো আরও আগেই যাবে না, দেখা যাক। বলে হাঁটু করে ওবায়দুল্লাহর সামনে বসলো কৃষাণ। দুহাত মেলে কিছু বলতে যাবে, এর আগেই সবাইকে অবাক করে দিয়ে হাত নাড়িয়ে কৃষাণের কোলে আসতে উদ্যত হয় শিশুটি। উপস্থিত সকলের মতো কৃষাণও কিছুটা অবাক হয়। যেখানে তাকে দেখলে সব বাচ্চারাই ভয় পেয়ে এসেছে, সেখানে মোটেও আশা করেনি বাচ্চাটি এত সহজে তার কোলে এসে পড়বে। তবে সে বিস্ময়ভাবে প্রকাশ করে না কৃষাণ। উল্টো আলতো হাতে ভাগিনাকে কোলে নিয়ে ভাব দেখিয়ে বলে, মামা ভাগিনা যেখানে সকলে লাপাত্তা সেখানে। আরেক তোপা হাসির রোল পড়ে গেল ঘরময়। অতপর এতদিনের প্রাণহীন মির্জা নিবাস মুহূর্তে প্রাণবন্ত হয়ে ওঠে। ঘড়ি কাটা তখন দুপুর 3টে পেরিয়েছে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে বসে আছে কৃষাণ। হুমায়রা এখনো অব্দি রুমে আসেনি। ড্রয়িং রুমে বসা, এখনো সবার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত সে। শুধু একবার এসে কোনো মতে বোরকাটা খুলে খেয়েছে। তবে তখন কৃষাণ ওয়াশরুমে থাকার দরুন তাকে দেখতে পায়নি। ছেলেটার মেজাজ কিটকিটে হয়ে আছে বেশ। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শোয়া ছেড়ে উঠে পড়ে। পরপর রেডি হয়ে হাঁটাতে বাইরের উদ্দেশ্যে। আমি ঢাকা যাচ্ছি, ফিরতে লেট হবে। ড্রয়িং রুমে উপস্থিত সকল নারী সদস্যের দৃষ্টি এবার কি কৃষাণের উপরে পড়ল। হুমায়রাও এবেলায় ইকরার সাথে আলাপ আলোচনা বাদ দিয়ে তাকালো মানুষটার পানি। ইয়াসমিন বেগম বললেন, আজকে আর না গেলে হয় না? না, যেতে হবে। আচ্ছা, সাবধানে যাস। কৃষাণ বড় বড় পা ফেলে চলে গেল। হুমায়রা সেই পথের পানে চেয়ে রইল এক দৃষ্টিতে। তবে পুরোটা সময় একটাবারের জন্য তার দিকে তাকায়নি সে। মেয়েটা বুঝল সকালের বিষয়টা নিয়ে এখনো রেখে আছে মানুষটা। অমনি তার মাথায় হাত জিমে কামড় দিয়ে ভাবে, ইয়াল্লাহ, আমি তো এখনো সকালের ওই মিথ্যাটার জন্যই ক্ষমাই চাইনি ওনার কাছে। এটা কি করলাম আমি? কপালে নিশ্চয়ই দুঃখ আছে আমার।